এইভাবে স্লাইড গুলো দিবেন না? তাহলে তো ক্লাস নিয়ে হবে না। আর আমি লেকচার দিলে গেল বুঝছো না স্যার স্লাইডের জন্য প্রথম 2টা ক্লাস স্যার পড়তে স্যার খাতায় উঠাইতে পারতেছি না স্যার, পড়তে পারতেছি না। কেন ভিডিও পজ দেওয়া যায় না? দেখা যায় তো স্যার, স্লাইড দিলে ভালো। আচ্ছা দেখি। আচ্ছা দেখো, গত ক্লাসে আমরা প্রুভ করছিলাম পারমিয়াবিলিটি কাকে বলে, তাই না? পারমিয়াবিলিটি হচ্ছে সয়েলের ভিতর দিয়ে পানি পাস করার যে সয়েলের ভিতর দিয়ে পানি পাস করাকে কি পারমিয়াবিলিটি বলে, তাই না? এটাই বুঝছিলাম আমরা এতটুকুই। যেমন পারমিয়াবিলিটি কেন করি কয়েকটা কাজে বলছিলাম, সেটেলমেন্ট, তারপর ডিজাইন অফ আর্থ এন্ড স্টেবিলিটি অফ স্লোপস আর ফিল্টার অফ সয়েল, এগুলো আমরা একটু এতটুকু আলোচনা করছিলাম। আজকের ক্লাসে আমরা দেখবো ফ্যাক্টরস এফেক্টিং পারমিয়াবিলিটি অফ সয়েল। সয়েলের যে পারমিয়াবিলিটি, আমার কথা যদি শোনা না যায় তাহলে একটু জানাবো, হ্যাঁ? আজকে শোনা গেলে বা এরকম যায়। তো সয়েলের যে পারমিয়াবিলিটি, সয়েলের ভিতরে যে পানি পাস করার ক্যাপাসিটিটা, সেটা আসলে কয়েকটা ফ্যাক্টরের উপর নির্ভর করে। আমরা এই ফ্যাক্টরগুলো নাম করবো এবং এগুলা কিভাবে এফেক্ট করে সেটা দেখবো। একদম আমাদের 10টা, আমরা যদি এখানে 9টা ফ্যাক্টর করবো। প্রথম ফ্যাক্টর হচ্ছে পার্টিকেল সাইজ। পার্টিকেল সাইজ, আমরা ফ্যাক্টরগুলো আগে নাম দেখি। পার্টিকেল সাইজ, দ্যাট ইজ কি পার্টিকেলটা ছোট না বড়। ওকে, স্বাভাবিকভাবে কি আমরা যদি রাফলি বলি পার্টিকেল সাইজ কি যতই বড় হবে ততই কি আমার পারমিয়াবিলিটি বেশি হবে, তাই না? এই যে পার্টিকেল বড় হলে এর মধ্যে গ্যাপটা বেশি হবে। তারপর আছে ভয়েড রেশিও অফ সয়েল। ভয়েড রেশিও যত বেশি হবে তার পারমিয়াবিলিটি কি তত বেশি হবে। ওকে, প্রপার্টিজ অফ পোর ফ্লুইড, অর্থাৎ যে ফ্লুইডটা পাস হবে। পারমিয়াবিলিটি আসলে শুধু তো পানি আমরা বলতেছি, নরমালি পানি, তারপর অন্য যে কোনো ফ্লুইডের কারণেও যে সলিউলের যে পাস অফ ক্যাপাসিটি ওটাও কি পারমিয়াবিলিটি। পানির যদি ওজন বেশি হয় তাহলে কি এটা বেশি পারমিয়েবল হবে, পানিটা সহজে চলে যেতে পারবে। পানি যদি ভিসকোসিটি থাকে, ফ্লুইডে যদি ভিসকোসিটি থাকে, স্বাভাবিকভাবে পানি যেই হারে যাবে আঠারো ওই হারে যাবে, তাই না? যেহেতু আঠার ভিসকোসিটি বেশি, আঠাটা আস্তে আস্তে যাবে, তাই না? সকল তরলের কি আলাদা আলাদা একটা ভিসকোসিটি আছে, অর্থাৎ কি এরা একটা তরলটা নিজের থেকে কত দ্রুত ছড়াই যেতে পারে, ঠিক আছে? আমরা ইয়াতে কোনো ফ্লোরের মধ্যে বা টাইলসের মধ্যে যদি আমরা পানি ঢালি, 1 লিটার পানি ঢালি আর 1 লিটার ইয়া কি বলবো আঠা বা যে অন্য যে কোনো ঢালি, তরল ঢালি, এই তাহলে দুইটাকে একই পরিমাণ ছড়াবে না, তাই না? এক একটা ভিসকোসিটি এক এক রকম, অর্থাৎ এক একটা তরলের পার্টিকেল গুলা পরস্পর থেকে কি দ্রুত একটা অণুকে আরেকটা, মানে ফ্রিকশন, তরলের নিজেদের মধ্যে ফ্রিকশনটা কি ভিন্ন রকম। স্বাভাবিকভাবে কি ফ্রিকশন বেশি হলে কি ভিসকোসিটি কম হবে। তারপর শেপ পার্টিকেল গুলো কি অ্যাঙ্গুলার নাকি রাউন্ড রাউন্ড আকৃতির, এগুলোর উপর নির্ভর করবে। আমরা একটু পরে বিস্তারিত করবো। তারপর হচ্ছে স্ট্রাকচার অফ সয়েল, সয়েল গুলো কি কন্ডিশনে আছে। অনেক সময় কি সয়েল গুলো একসাথে জমাটবদ্ধ অবস্থায় থাকে, অনেক সময় কি ছড়াই ছিটে সয়েল পার্টিকেল গুলো ছড়াই ছিটে থাকে। তারপর হচ্ছে ডিগ্রি অফ স্যাচুরেশন, অর্থাৎ যে সয়েলের ভিতর পারমিয়াবিলিটি হবে তার ভিতর কত পার্সেন্ট বাতাস, পানি এগুলো আছে, এগুলা। একটা হচ্ছে অ্যাবজর্ব ওয়াটার, কোন পার্টিকেল হচ্ছে পানিটাকে অ্যাবজর্ব করে ফেলে, অর্থাৎ আন্তঃআণবিক শক্তির কারণে পার্টিকেলের চারপাশে কি পানিটা আটকে থাকে, যে পানিটা ফ্লো হইতে পারে, অর্থাৎ কি সে আলটিমেটলি পার্টিকেল সাইজটাকে কি বড় করে ফেলে। তারপর এনট্রাপড এয়ার এন্ড অর্গানিক ইমপিউরিটিজ ইন ওয়াটার, স্বাভাবিকভাবে যদি বাতাস আটকে থাকে, সয়েলের ভিতরে বাতাস আটকে থাকে বা অর্গানিক ইমপিউরিটিস থাকে, তাহলে কি সেটা আমার পারমিয়াবিলিটিতে বাধা দিবে, পানিকে যাইতে বাধা দেওয়া, কি সে রাস্তা ব্লকেজ করে ফেলবে। তারপর হচ্ছে টেম্পারেচার ইনক্রিজ করলে হচ্ছে কি আমরা জানি যে পানির টেম্পারেচার বা যে কোনো ধরনের টেম্পারেচার ইনক্রিজ করার সাথে সাথে এটা ভিসকোসিটি হ্রাস পায়, তো টেম্পারেচার বাড়ালে তরলটা সহজে কি ফ্লো হইতে পারে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের টেম্পারেচার যে কি এফেক্ট করবে আমাদের, যে টেম্পারেচার ইনক্রিজ করে যেহেতু ভিসকোসিটি হ্রাস পাবে, সো পারমিয়াবিলিটি বাড়বে। হ্যাঁ, টেম্পারেচার ইনক্রিজ করার সাথে সাথে পারমিয়াবিলিটি ইনক্রিজ করবে। স্ট্রেটিফিকেশন অফ সয়েল, অর্থাৎ সয়েল গুলো আমরা যে জিওলজিতে পড়ছি, যেগুলো সয়েল গুলো আসলে কিভাবে ঘটিতেছে, তাই না? অর্থাৎ এই সয়েল পার্টিকেল গুলো যদি আমাদের যে উপায়ে গঠিত হয় তার উপর নির্ভর করবে কি আমাদের লেয়ারটা কি রকম, লেয়ার গুলো কি প্যারালালি লেয়ার নাকি
ভার্টিক্যাল লেয়ার, এই লেয়ার গুলোর উপর পারমিয়াবিলিটি, আবার পানিটা কোন দিকে যাচ্ছে, উপর থেকে নিচে যাচ্ছে না ডান থেকে বামে যাচ্ছে, হরিজন্টালি যাচ্ছে না পানিটা ভার্টিক্যালি যাচ্ছে, এবং কোন কোন লেয়ার অতিক্রম করছে, অর্থাৎ কয়টা লেয়ার পরিবর্তন আসতেছে সেটার উপর পারমিয়াবিলিটি নির্ভর করবে। আমি এখান থেকে তোমাদের বইয়ের সাথে কিছু ম্যাচ করে নিয়ে আসছি, কয়েকটা পয়েন্ট বই থেকে নিয়ে আসছি। এই ক্ষেত্রে দেখো আমাদের যে ফ্যাক্টর গুলো, এগুলো যদি আমরা করি, পার্টিকেল সাইজ, সবাই আগে যেটা বলে নিই, আমাদের পারমিয়াবিলিটি, অর্থাৎ সয়েলের ভিতরে যে পানিটা যাবে তার কতটুকু এরিয়া যাবে, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি কে প্রকাশ করা হয় কে দ্বারা, এই কে ইকুয়াল টু, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি, এই কে ইকুয়াল টু একটা সূত্র আছে, যেটা আমাদের একটু খেয়াল রাখলে আমাদের এই পয়েন্টগুলো ব্যাখ্যা করা সহজ হবে। যদি আমরা এটা ডেরিভেশন করব না, কে সমান সি, এটা আসলে একটা কনস্ট্যান্ট যেটা সারফেস এরিয়ার উপর নির্ভর করবে। এটা যেমন কি অ্যাঙ্গুলার সারফেস হলে কি এটার ভ্যালু কম বেশি কম হবে, এবং যতই রাউন্ড শেপ, পার্টিকেল শেপটা যতই রাউন্ড হবে এটার ভ্যালু ততই বেশি হবে। অর্থাৎ সি হচ্ছে তার একটা শেপ ফ্যাক্টর, গামা ডব্লিউ হচ্ছে ফ্লুইডের কি ইউনিট ওয়েট, মিউ হচ্ছে কি ভিসকোসিটি অফ ফ্লুইড, ই হচ্ছে কি ভয়েড রেশিও, নিচে এটা ভয়েড রেশিও, আর ডি হচ্ছে পার্টিকেল সাইজ, অর্থাৎ ইফেক্টিভ পার্টিকেল সাইজ বা ডায়ামিটার, যেটা ইফেক্টিভ যে ডায়ামিটার। এই জিনিসটা আসলে এটার উপর, এই সূত্রটা কি একটা ডিরাইভ সূত্র, এটার উপর আমরা পারমিয়াবিলিটি নির্ভর করি। সো পার্টিকেল সাইজ, এই ইকুয়েশনে আমরা দেখতেছি কি এটা ডি স্কয়ার, অর্থাৎ পার্টিকেল সাইজ যদি আমরা দ্বিগুণ করি এটার কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি রেশিওটা কয় গুণ হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে, এটাই বলা হচ্ছে। It is evident from 8.15, এটা আসলে কি ইকুয়েশন 8.15, the coefficient of permeability of soil is proportional to the square of the particle size, এটা হচ্ছে আসলে পার্টিকেল সাইজের বর্গের সমানুপাতিক। স্বাভাবিক, এখন পার্টিকেল সাইজ কোনটার বড় হয়, অবশ্যই কোর্স গ্রেন পার্টিকেলের সাইজটা বড় হয়, তো এটা আসলে কি পারমিয়াবিলিটি বেশি, অর্থাৎ স্যান্ডি সয়েলের পারমিয়াবিলিটি বেশি কম্পেয়ার টু ক্লে সয়েল। এবং এটা বলা হচ্ছে the permeability of coarse sand may be more than 1 million times, অর্থাৎ 10 লক্ষ গুণ বড় হইতে পারে, তাই না, ক্লে থেকে। তো সাইজটা আসলে কি আলটিমেট, যদি একটা থেকে 10 লক্ষ গুণ বড় হয় তাহলে একটা থেকে আরেকটা ডায়ামিটার রেশিও হবে √1 মিলিয়ন। তারপর হচ্ছে ভয়েড রেশিও, এই টার্মে দেখো ভয়েড রেশিও হচ্ছে কি উপরে না ই কিউব, আর নিচে আছে ই, আলটিমেটলি কি এটা, তাহলে কি উপরে যেহেতু ই কিউব, তাহলে কি ই কিউবের এফেক্ট বড় না 1 + ই এর এফেক্ট বড়, অবশ্যই কি ই কিউবের এফেক্ট বড় হয়। তো ভয়েড রেশিও যতই বেশি হবে পারমিয়াবিলিটি কি ততই বেশি হবে। কে বলছে ইনক্রিজ ইন দ্য ভয়েড রেশিও ইনক্রিজেস দ্য এরিয়া অফ অ্যাভেলেবল ফর ফ্লো, যদি ভয়েড রেশিও বেশি হয় তাহলে কি আমার সয়েলের মধ্যে পার্টিকেল গুলোর মধ্যে ভয়েড বেশি, অর্থাৎ কি ফ্লো হওয়ার জন্য অ্যাভেলেবল জায়গা আছে। মানে ডান পাশে একটা গ্রাফ দেখতেছো ভয়েড রেশিও ভার্সেস কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি একটা চার্ট। এখানে দেখো তিনটা সয়েল দেখা হচ্ছে, এবং এই যে সয়েল গুলা আসলে হচ্ছে এই যে আমরা ই কিউব বাই 1 + ই, এই টার্মটা একটু কনফিউশন আছে, অর্থাৎ সকল সয়েলের জন্য এই সূত্রটা একদম খাটে না, কিন্তু আলটিমেটলি যাই হোক, যদিও কোনো কোনো সয়েল মানে স্পেসিফিক সয়েলের জন্য হচ্ছে কি স্যান্ডের জন্য এই সূত্রটা হলো, ক্লের জন্য এই সূত্রটা হয় না, আবার স্যান্ডি ক্লের জন্য আলাদা সূত্র। যাই হোক, যে সকল সয়েলের ক্ষেত্রে টেস্ট করে দেখা হচ্ছে কি এই কার্ভটা ঊর্ধ্বগতি, তাই না, অর্থাৎ বাড়লে ভয়েড রেশিও বাড়লে অবশ্যই কি আমার পারমিয়াবিলিটি বাড়বে, তাই না, স্লোপ সবগুলোর স্লোপ হচ্ছে কি পজিটিভ, কিন্তু সকল সয়েলের জন্য একই রেশিওতে বাড়বে। ওকে, দেন আমাদের প্রপার্টিজ অফ পোর ফ্লুইড, অর্থাৎ যে ফ্লুইডটা ফ্লো হবে ওই ফ্লোয়ের প্রপার্টির উপর আমরা আগে বলেছি যে এটা আসলে কি দেখেছি। আচ্ছা, পোর ফ্লুইড কাকে বলে, আর ফ্লুইডস দ্যাট অকুপাই দ্য স্পেস ইন দ্য soil or rock. Permeability is directly proportional to the unit weight of pore fluid, that is gamma W, and inversely proportional to the viscosity of pore fluid. Okay, স্বাভাবিক আমরা বুঝতে পারছি ওজন বাড়লে কি গামা ডব্লিউ বাড়লে হচ্ছে কি ওয়েট বাড়ে, ওয়েট বাড়লে কি তার পারমিয়াবিলিটি বাড়বে, তাই না, সে সহজে প্রবাহিত হতে পারবে। আবার যদি ভিসকোসিটি বেড়ে যায়, তাদের মধ্যে ফ্রিকশন বা ইন্টারনাল ফোর্সটা, আকর্ষণটা বেড়ে যায়, তাহলে কি পারমিয়াবিলিটি কমবে। তারপর হচ্ছে শেপ অফ পার্টিকল, so permeability is inversely proportional to the specific surface, অর্থাৎ স্পেসিফিক সারফেস হচ্ছে যে
স্পেসিফিক সারফেস কাকে বলে, অর্থাৎ তার যে সারফেস এরিয়াটা একক ভলিউমের জন্য সেই সারফেস এরিয়াটা। সো এটা হচ্ছে হ্যাজ অ্যাঙ্গুলার সয়েল হ্যাভ মোর স্পেসিফিক সারফেস দেন কম্পেয়ার টু রাউন্ড সয়েল। অর্থাৎ মনে করো তোমার এক নিলা, তুমি 5 গ্রাম সয়েল নিলা, 5 গ্রাম বালি নিলা এবং 5 গ্রাম কি নিলা, সরি 5 গ্রাম বালি বা 5 গ্রাম ক্লে নিলা, নিয়ে দেখলে যে আসলে কি দুইটা দুইটা পার্টিকেলের মানে ক্লের ওজন 5 গ্রাম এবং স্যান্ডের ওজন 5 গ্রাম, কিন্তু দুইটা সারফেস এরিয়া কি এক হবে? সারফেস এরিয়া হচ্ছে কি ওই পার্টিকেলের চারপাশে যে এরিয়া, যাদের মনে করো আমাদের এরকম একটা পার্টিকেল, এটার ওজন 1 গ্রাম, বা এই পার্টিকেলটার ওজন 1 গ্রাম, তাহলে কোনটা সারফেস এরিয়া বেশি হবে? প্রথমটা। প্রথমটা না, যেটা অ্যাঙ্গুলার বেশি হবে এটা সারফেস এরিয়া বেশি হবে, ঠিক আছে? তো এটাই বলছে, সো সারফেস এরিয়া বেশি হলে কি হচ্ছে, সারফেসে বেশি ইয়ে হচ্ছে, ইনভার্সলি সারফেস এরিয়া যেহেতু বেশি হয় তাহলে কি তার আধা বেশি আসতেছে, পারমিয়াবিলিটি ইনভার্সলি প্রপোর্শনাল টু স্পেসিফিক সারফেস এরিয়া। ইনভার্সলি মানে কি হচ্ছে, সারফেস এরিয়া বাড়লে পারমিয়াবিলিটি কি কমবে। As angular soil have more specific surface area compared to the round soil, that soil with angular particle is less permeable. অর্থাৎ যেহেতু এখানে ধাঁধা বেশি পাচ্ছে, অর্থাৎ এখানে সয়েল গুলা এটা এইভাবে বুঝবে, যেখানে কি এখানে এই সয়েল দিয়ে যদি পানি পাস করতে চেষ্টা করে, এই সয়েল দিয়ে যদি পানি পাস করতে চেষ্টা করে, সয়েলটাকে কি পানির গায়ে দিয়ে যেতে হবে না, বা এদিক এই দিক থেকে যদি সয়েলটা আসে তাকে কি এই পত্র অতিক্রম করতে হবে, তাই না? এটা আর যদি আমাদের এই রাউন্ড আকারে যায় তাহলে কি সয়েলের পথ অতিক্রম কম না? এই জন্য সারফেস এরিয়া যদি বেশি হয় তাহলে কি পানিটাকে বেশি পথ অতিক্রম করতে হবে কি কেস ওয়ান, তাই না? যেহেতু সয়েল পার্টিকেল পানিটা কি সয়েল পার্টিকেলের ভিতরে ইন্টারনাল যে স্ট্রাকচার এটাকে হবে, এটাকে পার্টিকেলের আউটসাইড দিয়ে যাবে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ক্ষেত্রে কি আমার পথ বেশি হয়ে যায়, অর্থাৎ পথ বেশি হলে কি পারমিয়াবিলিটি কম, যেহেতু পানিকে অনেক দূর রাস্তা অতিক্রম করতে হবে। স্বাভাবিক আমরাও যেমন কি অনেক দূরত্বে যাইতে চাইলে কি ওনাকে এখান থেকে 5 মিটার 5 কিলোমিটার 5 মিটার দূরে যাইতে যে স্পিড রাখতে পারবো, 5 কিলোমিটার দূরে যেতে ওই স্পিড রাখতে পারবো না। কারণ হচ্ছে কি তার মধ্যে কিছু লস হয়ে যায়, পানিটা আস্তে আস্তে যে ওই কি বাধাগুলো সবগুলো বাধা আলটিমেটলি ইনিশিয়ালি কি পানিটা অনেক চলে যায়, যখনই বাধা পাইতে থাকে কন্টিনিউয়াসলি কি সয়েলের ভিতরে সে ফ্রি ফ্লো হতে পারে। আর বাতাসের মধ্যে যে স্পিডে ফ্লো হবে বা শূন্য সেন্টিমিটার যে স্পিডে ফ্লো হবে পার্টিকেলের মধ্যে কি সারাক্ষণ কি বাধা পাইতে থাকে। একটা জিনিস যখন বাধা পাইতে থাকবে আলটিমেটলি একটা সময় সে থেমে যাবে, অর্থাৎ যেহেতু আমার এঙ্গুলার পার্টিকেলে বাধাটার পরিমাণ বেশি, অর্থাৎ সারফেস এরিয়া বেশি, তো সে আগে আগে সে থেমে যাবে, অর্থাৎ তার পারমিয়াবিলিটি কম। স্যার স্পিডটা কি স্যার পজিশনের জন্য কমে যায় স্যার? হ্যাঁ হ্যাঁ, তোমার হচ্ছে গতির কারণে আলটিমেটলি হচ্ছে সয়েলের মধ্যে যে ওয়াটার পার্টিকেলের মধ্যে যে এনার্জিটা আছে, তাই না? জি স্যার। এনার্জি পানিটা কেন যায় আমরা একটু পরে দেখবো। এনার্জি কারণ কি হেড থাকতে হবে, তাই না? হেড ডিফারেন্স থাকতে হবে। এখন মনে করো আমাদের মনে করো এইখানে আমাদের তো সয়েল লেয়ার, এই সয়েল লেয়ার এখানে যদি আমাদের পুরোটা সয়েলে যদি পানি থাকে, হ্যাঁ তাহলে কি পারমিয়াবিলিটি হবে? মনে করো এইখানে যে পানি, এইখানে কি পানি, আমি মনে করো দুইটা সেকশন চিন্তা করলাম। এই এক সেকশন, এই সেকশনের এই জায়গায় হচ্ছে এই পর্যন্ত পানি, বাম পাশে ডান পাশে সকল জায়গায় কি সমান পানি, তাহলে কি আর কোনো ইয়ে হবে? পারমিয়াবিলিটি ফ্লোই হবে না, তাই না? তাহলে পারমিয়াবিলিটি কখন হবে? যখন হেড ডিফারেন্স থাকবে, অর্থাৎ পানি যখন কি মনে করো এরকম একটা জায়গা, বা এইখানে যদি তুমি পিজোমিটার দাও, তোমরা তো পিজোমিটার নিয়ে ভালোই করো, এখানে পিজোমিটার দাও মনে করো ওয়াটার হেড হচ্ছে এই পর্যন্ত, আবার এইখানে যদি পিজোমিটার দাও, হুম, দেখা যাচ্ছে ওয়াটার হেড হচ্ছে এই পর্যন্ত। তাহলে আমার তোমরা ইয়াতে বার্নৌলি ইকুয়েশন করছো না স্যারের, সব ওইখানে যে সেকশনে এনার্জি সেম থাকবে। অপশনে টোটাল এনার্জি সেম, জি স্যার। হেড ডিফারেন্স থাকবে, তাই না? তো এই ক্ষেত্রে দেখো এইটাই আমাদের যে ভিন্ন, আমরা সয়েলকে এই মনে করো সয়েলকে পুরোপুরি পাইপ কনসিডার করতে পারবো না। বুঝতে পারছো? আমাদের এই পারমিয়াবিলিটি চ্যাপ্টারে সয়েলকে আমরা পাইপ ফ্লোর সাথে কি কনসিডার করতে পারবো, যদি কি কারণ আলটিমেটলি কি পাইপের ভিতর দিয়ে ফাঁকা স্থান দিয়ে পানি যায়, সয়েলের ভিতর দিয়ে কি গ্যাসের মাধ্যমে কি পানি যায়, সেটাকে একটা পাইপ ফ্লোর মতো কনসিডার করে
ওই ইকুয়েশন গুলা কিছুটা অ্যাপ্লাই করা যাবে। তো যে কোনো এই যে পানিটা তাহলে কি তোমরা এখনই বুঝতেছো পানিটা এখন কি কোন পাশ থেকে কোথায় যাবে বলো তো? স্বাভাবিক যেখানে হেড বেশি তাই না, এখানে যেহেতু এইটার তুলনায় হেড বেশি, সো পানিটা এই ডিরেকশনে যাবে তাই না? জি স্যার। কোন হেড ডিফারেন্স? এই হেড ডিফারেন্সের জন্য, এই যে হেড ডিফারেন্সটা, এই হেড ডিফারেন্সের জন্য কি পানির ফ্লোটা হবে। হেড ডিফারেন্স যত বেশি হবে তত কি পানির ফ্লো বেশি। অর্থাৎ এখানে পিজুপিটা এতটুকু আসতেছে মানে কি এখানে পানিটাকে পানির গায়ে এতটুকু শক্তি আছে, সে যে কোনো জায়গা পেলে কি এতটুকু উঠে যায় তাই না? জি স্যার। হ্যাঁ। আবার এখানে পিজুপিটা এই পর্যন্ত মানে কি পানির গায়ে যেই শক্তিটা আছে সে এতটুকু জায়গা পেলে কি এই যে পর্যন্ত উঠে যাচ্ছে তাই না? তা আমরা যদি অন্যভাবে চিন্তা করি, একই সয়েল, হ্যাঁ মনে করো একই প্যারালালি লাইন, কিন্তু এখানে হচ্ছে পানিটা চাপে আছে, এখানে পানির পরিমাণ বেশি, পানিটার মধ্যে চাপ আছে। এই যে দুইটা পজিশন, হোয়াইট বোর্ড ইউজ করতে পারলে ভালো হতো না? মনে করো এখানে পিজোমিটার যদি এম করি, অর্থাৎ এটা তো নর্মাল একটা সয়েল, কোনো মাঠ, একটা মাঠের মধ্যে যদি এই জায়গায় পানি পিজোমিটার এম করি তাহলে দেখা যাচ্ছে এই লেভেল পর্যন্ত পানি উঠতেছে। অর্থাৎ কি ওই মাঠের ওই জায়গায় যে সয়েল পার্টিকেল গুলো যে পানি আছে এদের নিজেদের গতি বা শক্তি যে ধাক্কা ধাক্কির মধ্যে কি সে এতটুকু পানি উঠতেছে। আবার মনে করো মাঠের আরেকটা জায়গায় যদি আমরা পিজোমিটার এম করি তাহলে মনে করো পানি উঠতেছে এই পর্যন্ত, মানে তাহলে কি এখানে সয়েল পার্টিকেল, অ্যাকচুয়ালি এখানে যে ওয়াটার পার্টিকেল গুলো পানির মধ্যে আছে তারা কি এত বেশি চাপে আছে তাই না? চাপে থাকার তো কারণে তো পিজোমিটার কি অনেক উপরে উঠতে পারছে। তো এখানে সয়েল পার্টিকেল গুলো কি চাপে আছে, এই জায়গায় সয়েল পার্টিকেল গুলো চাপে আছে কম্পেয়ার টু কি এই এই সেকশন গুলো, তাহলে পানিটা কোথায় ফ্লো হবে? 2 থেকে 1। যেহেতু এখানে পানিগুলো এনার্জি বেশি, তো পানিটা আসলে কি এই ডিরেকশনে যাবে, অর্থাৎ যেখানে হেড বেশি সেই জায়গা থেকে কম হেডের জায়গায় যাবে। বুঝতে পারছো? আমরা একটু পরে জি এটা স্যার। আবার দেখবো, সমস্যা নেই। তারপর হচ্ছে স্ট্রাকচার অফ সয়েল। স্ট্রাকচার অফ সয়েল হচ্ছে সয়েলের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার অফ সয়েলের যে দেখো এখানে আমাদের একদম লেফট টপ সাইডে, রাইট টপে, রাইট টপ কর্নারে দুইটা স্ট্রাকচার দেওয়া আছে। এটা কি ডিসপার্সড এবং এটা কি এটা কি স্ট্রেটিফাইড, মানে কি বিন্যস্ত আছে তাই না? বলো এখন কোনটাতে পানি সহজে যাবে? স্যার সেকেন্ডটাতে স্যার। তার সেকেন্ডটাতে। সেকেন্ডটাতে কোন ডিরেকশনে সহজে যাবে? ভার্টিক্যালি সহজে যাবে? ভার্টিক্যাল ডিরেকশনের কথা চিন্তা করলে স্যার ভার্টিক্যাল স্যার হরিজন্টালি স্যার সহজে যাবে। সেকেন্ডটাতে হরিজন্টালি যাবে আর প্রথমটাতে ভার্টিক্যালি সহজে যাবে তাই না? ভার্টিক্যালি। হ্যাঁ, এই তো। এবং আরেকটা জিনিস আছে ফ্লোকুলেটেড। যদি আরেকটা যদি আমরা চিন্তা করি যে পার্টিকেল গুলা এইভাবে আছে, হ্যাঁ এইভাবে কতক্ষণ পর পর অনেকগুলো পার্টিকেল জমাট বাঁধা আছে। পার্টিকেল গুলো জমাট বাঁধা থাকে তাহলে কি গ্যাপটা মনে করি এই পার্টিকেল গুলো এইভাবে আছে, অর্থাৎ একটা সয়েল স্ট্রাকচার যদি চিন্তা করি এরকম, এটা মনে করি একটা সয়েলের একটা এক টুকরা মাটি চিন্তা করলাম, এর মধ্যে পার্টিকেল গুলা এইভাবে আছে, হ্যাঁ অর্থাৎ ফ্লোকুলেটেড অর্থাৎ জমাট বাঁধা অবস্থায় আছে। আরেকটা চিন্তা করি আমরা, হ্যাঁ যেটার মধ্যে হচ্ছে কোন পার্টিকেল গুলো ডিসপার্স অবস্থা আছে, কি ছড়াই ছিটে আছে। এখন তাহলে কোনটাতে পারমিটিভিটি বেশি হবে? ছড়াই ছিটে থাকা ইয়া তার ফর্কুলেটেড স্যার দুইটা আছে না, একটা লবণাক্ত ফর্কুলেটেড। কি ফর্কুলেটেডের মধ্যে দুইটা ভাগে বিভক্ত না স্যার? না না, ওইটা কেন হচ্ছে কেন? যে লবণাক্ত পানির মধ্যে, ওইটা আলাদা জিনিস স্যার। ওইটা স্যার স্ট্রাকচার অফ সয়েল পড়াইছিল ইয়ে স্যারে স্যার, আতিক স্যার। বুঝছি, ওইটার আতিক সাথে স্যারে। রিলেশন না, ওটা রিলেশন। হ্যাঁ দেখো ফ্লোকুলেটেড বা ডিসপার্সড, হ্যাঁ এখন 2 নাম্বার যে চিত্রটা ড্র করছি এটাতে পার্টিকেল গুলো ডিসপার্স মানে ছড়ায় ছিটে আছে, আর এটা হচ্ছে ফ্লোকুলেটেড বা জমাট বাঁধা অবস্থা আছে। স্বাভাবিকভাবে কি যদি এইটাতে যতটা পার্টিকেল, এটাতে কি 1 নাম্বার স্যাম্পলে যে পার্টিকেল, 2 নাম্বার স্যাম্পলে কি একই পরিমাণ পার্টিকেল, তাহলে গ্যাপ কোনটাতে বেশি থাকবে? পানির ফ্লো কি অবশ্যই কি এখান দিয়ে পানিটা ফ্লো পাস হওয়া সহজ হবে না? 1 নম্বরে 1 নাম্বার দিয়ে কি পানিটা পাস হওয়া সহজ হবে, এদিক দিয়ে পানিটা কি সহজে পাস হবে। 2 নাম্বার দিয়ে আসতে হলে কি করতে হবে? তাকে স্বাভাবিক কি জিগ জ্যাগ পথে অতিক্রম করতে হবে তাই না? জিগ জ্যাগ পথে অতিক্রম করতে হবে এবং কি অনেকগুলো পার্টিকেল গায়ের সাথে লাগবে, যার গায়ের সাথে লাগবে সে কি বাধা দিবে তাই না?
তুমি যদি কোথাও একটা অনেক ভিড়ের মধ্যে যাইতে থাকো, হ্যাঁ, তুমি যতই মানুষের গায়ে লাগবে ততই কি তোমার বাধা পাবে না? এটাই, যত যেখানে দেখা পাবে সেখানে কি বাধা পাবে, আলটিমেটলি এনার্জি কমে যাবে, অর্থাৎ হেড লস হয়ে যাবে। আচ্ছা, stratified soil deposits have greater permeability in parallel to the plane of stratification, অর্থাৎ এইভাবে যদি stratified soil থাকে, অর্থাৎ লেয়ারে লেয়ারে সয়েল থাকে, এই সয়েলটা এই ডিরেকশনে প্যারালাল ডিরেকশন হচ্ছে কি তার পারমিবিলিটি বেশি, আর ভার্টিক্যাল ডিরেকশন হচ্ছে কি, অর্থাৎ স্ট্রাটিফিকেশনের পারপেন্ডিকুলার কি এইভাবে দেখি পারমিবিলিটি কম হবে, তাই না? এইভাবে যদি পানিটা আসতে চায় তাহলে কি এইরকম বারবার জিগজ্যাগ করতে অতিক্রম করতে হবে, তাই না? এটাই হলো হচ্ছে, এটা বুঝতেই পারছি, এটা পড়ে ফেলছি। আচ্ছা, আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে পারমিয়াবিলিটি। যখন আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে পারমিয়াবিলিটি করব, পারমিয়াবিলিটি অফ সয়েল, ন্যাচারাল সয়েল ডিপোজিট শুড বি ডিটারমাইন্ড ইন আনডিস্টার্বড কন্ডিশন, অর্থাৎ এটাকে আনডিস্টার্ব কন্ডিশনে চেক করতে হবে। দ্য ডিস্টারবেন্স কজ ডিউরিং দ্য স্যাম্পলিং, এটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যখন আমরা এটা পারমিয়াবিলিটি টেস্ট করব, এটা নরমালি কি বিল্ডিং এর ক্ষেত্রে একদম কাদামাটিতে। তোমরা পারমানেন্ট ক্যাম্পাসে গেছিলে? জি স্যার, গেছি স্যার। ওই পার্মানেন্ট ক্যাম্পাসের কাজের সময় ইয়ার সময় সয়েল টেস্টের সময়, তো জি স্যার, ওইখানে গেছি। দেখা যাচ্ছে যে যখন শুধু কি যখনই পারমিএবিলিটি টেস্ট করে তখন হচ্ছে কি এটাকে একটা পাইপের ভিতর দুই পাশে মোম দিয়ে একদম এয়ার টাইট করে রাখে, তাই না? এর কারণ হচ্ছে হচ্ছে এটা আনডিস্টার্ব, অর্থাৎ এটা যদি নাড়াচাড়া করো, স্বাভাবিক একটা সয়েলকে যদি নাড়াচাড়া করো তার স্ট্রাকচার যদি ভেঙে যায় তাহলে কি তার মধ্যে পারমিএবিলিটি চেঞ্জ হয়ে যাবে। এই জন্য এটা আনডিস্টার্ব কন্ডিশন, অর্থাৎ ফিল্ডে যে কন্ডিশনে, যদিও কি 100% আনডিস্টার্ব নাই, 50 ফিট মাটির নিচে যে কন্ডিশনে আছে তুমি ল্যাবে তাই না সেই কন্ডিশন নিয়ে আসতে পারবা না। যতটুকু পারা যায় এটা আনডিস্টার্ব কন্ডিশনে করা হয়, কারণ কি the disturbance caused during the sampling may destroy the original structure and affect permeability, এবং এই এফেক্ট এবং আমাদের ফিল্ডে নরমালি পারমিএবিলিটি টেস্ট করা হয় ক্লে সয়েলের কারণ আছে কি, কারণ হচ্ছে যদি পারমিএবিলিটি খুব বেশি হয়ে থাকে, হ্যাঁ, তাহলে দেখা যাবে কি বিল্ডিং বছরে 5-7 মিলিমিটার সেটেল করতেছে, অর্থাৎ বিল্ডিং সেটেল করবে এখন কি রেটে সেটেল করবে, এখন যদি খুব দ্রুত সেটেল করে তাহলে সেটা আবার কি আমাদের জন্য ক্যালকুলেশন আনতে হবে, সেটা আমরা অতটুকু সেটেল এলাও করতে পারবো। এই কাজগুলোর জন্য পারমিএবিলিটি টেস্ট করা সেটেল করবে, কারণ হচ্ছে কি সয়েলের মধ্যে কি পানি থাকে, এখন চাপ করলে যদি পানিটা বের হয়ে যায় তাহলে কি ভলিউম কমে যাবে না? আলটিমেটলি কি তা সেটেলমেন্ট হবে, নিচের সয়েলে যদি ভলিউম কমে যায় বিল্ডিং কি সেটেল করে। তারপর হচ্ছে ডিগ্রি অফ স্যাচুরেশন, একই এই স্যাচুরেশনটা আসলে ওই যে আমরা এয়ার বাবল বা এয়ার টাইটের কথা বলছি, এটাই ডিগ্রি যখন স্যাচুরেশন কম হবে, অর্থাৎ পুরোটা সয়েলে যদি পানি না থাকে, 100% যদি স্যাচুরেশন না হয় তাহলে মাঝখানে থাকবে কি বাতাস, তাই না? সয়েল পার্টিকেল তো থাকবেই, 100% স্যাচুরেশন কি সয়েল পার্টিকেল এবং পানি, যদি আনস্যাচুরেটেড হয় তাহলে সয়েল পার্টিকেল, পানি এবং বাতাস। তো বাতাস থাকলে কি সে বাধা দিবে, এটা লেখছে ইফ দ্য সয়েল ইজ নট ফুললি স্যাচুরেটেড it contains air pockets formed due to entrapped air or due to air liberated from a dry hole. Whatever the cause of presence of air in soil, the permeability is reduced due to presence of air, which causes blockage of passage. The রাস্তাকে ব্লকেজ করে দেয় এয়ারটা। Consequently, the permeability of partially saturated soil is considerably smaller. Partially saturated soil এর permeability খুবই কম, একই স্যাম্পল যখন তোমার পার্শিয়ালি স্যাচুরেটেড কন্ডিশনে থাকে তখন তার পারমিএবিলিটি কম, এবং যখন ফুললি স্যাচুরেটেড থাকে তার পারমিএবিলিটি বেশি। আচ্ছা, আরেকটা কথা আছে ইনফ্যাক্ট ডার্সিস ল ইজ, আচ্ছা এটা আমরা একটু পরে পড়বো ডার্সিস লটা, তখন আমরা দেখবো আবার। একটা হচ্ছে অ্যাবসর্ব ওয়াটার, অ্যাবসর্ব না, একটা হচ্ছে অ্যাবসর্ব, হ্যাঁ, এটা ইয়ে করে অ্যাবসর্ব, বি যদি থাকতো তাহলে পানিটা কি তার ভিতরে চলে যেত, বুঝতে পারছো? মানে সয়েল পার্টিকেলের ভিতরে পানিটা চলে যায়, আর বি যদি থাকে তাহলে পার্টিকেলটা বাইরে আছে, হ্যাঁ। Adsorb water means a thin microscopic film of water surrounding the individual soil grains. This water is not free to move and hence reduces the effective pore pressure, thus decreases concentration. যেহেতু এই পানিটা অ্যাবজর্ব ওয়াটারটা হচ্ছে কি জায়গা তার চারপাশে আটকে আছে আন্তঃমানবিক শক্তি দ্বারা, তো এই পানিটা যে ফ্লো হইতে পারে না, আলটিমেটলি পার্টিকেলের শেপটা বড় হয়ে যায়, অর্থাৎ পানি যে পাস হওয়ার যে জায়গাটা এটাই কমে ফেলে, অর্থাৎ ভয়েড রেশিও কমে ফেলে। Temperature, as the viscosity of pore fluid decreases with the temperature, যেহেতু টেম্পারেচার বাড়লে কি ভিসকসিটি কমে যায়, আর তাপমাত্রা বাড়লে কি এটা যে কোনো তরলে কি সহজেই ফ্লো হইতে পারে পানি, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পানি যেহেতু সহজেই ফ্লো হইতে পারে, তো তাহলে কি তার পারমিএবিলিটি
কি হবে? বাড়বে। তাকে কি পারমিয়াবিলিটি বাড়বে, অর্থাৎ কি তার ভিসকোসিটি কমবে। তাপমাত্রা বাড়লে ভিসকোসিটি কমবে, পারমিয়াবিলিটি বাড়বে। স্ট্রেটিফিকেশন অফ সয়েল, এটা আসলে আমরা ডাবল কভার হয়ে গেছে। যাই হোক, লেয়ারের উপর লেয়ারের অর্থাৎ স্ট্রেটিফাইড সয়েল হয়ে থাকে, তাহলে হচ্ছে কি ইফ দ্য ফ্লো ইজ প্যারালাল টু দ্য লেয়ার অফ স্ট্রেটিফাইড দ্য পারমিয়াবিলিটি ইজ ম্যাক্সিমাম। অর্থাৎ ওই চিত্রটাই আমাদের, যে এই কথাটা সয়েল স্ট্রেটিফাইড যদি হয়ে থাকে, এই যে চিত্রটা যদি আমাদের প্যারালাল হলে কি আমাদের পারমিয়াবিলিটি ম্যাক্সিমাম হবে, আর পারপেন্ডিকুলারলি স্ট্রেটিফিকেশনে পারপেন্ডিকুলারলি ইয়া হবে, পারমিয়াবিলিটি মিনিমাম হবে। আচ্ছা, সয়েলের ভিতরে যে ওয়াটার ফ্লোটা হয় সেটা আমরা দুই ভাগে ভাগ করবো, একটা হচ্ছে লেমিনার ফ্লো, একটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। এখন আমাদের এই কোর্সের জন্য আমরা সকল ফ্লোকে লেমিনার ফ্লো ধরে নিব। ওকে, তো আমরা টার্বুলেন্ট ফ্লো করবো না। তারপর হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। হাইড্রোলিক গ্রেডিয়েন্ট কাকে বলে? হাইড্রোলিক গ্রেডিয়েন্ট নিয়ে তোমার ধারণা আছে? স্যার হাইড্রোলিক হেড ডিফারেন্স নিয়ে ধারণা তো আছে, তাই না? এই যে হেড ডিফারেন্স হলো তো যেটাই বললাম, ওই যে পিজোমিটার দেওয়ার ফলে দুই পাশে কি দুইটা হেড থাকবে না? এক এক জি স্যার। এই যে হেড, এই দুইটা পার্থক্য হচ্ছে কি হেড ডিফারেন্স না? স্যার ডিএলএইচটা। ডিএলএসটা, এই প্রবলেম হচ্ছে আমাদের কি ডিএলএসটা হচ্ছে হেড ডিফারেন্স। অথচ এই সয়েলের এ পয়েন্টে যদি আমরা ইয়া দিই, পিজোমিটার দিই, তাহলে দেখা যাচ্ছে কি এটা এটা এই পর্যন্ত উঠতেছে। সিমিলারলি বি পয়েন্টে যদি পিজোমিটার দিই, তাহলে দেখা যাচ্ছে এ পয়েন্টে হচ্ছে। তাহলে দুইটা পয়েন্টে পিজোমিটারের যে হেড ডিফারেন্স সেটা হচ্ছে কি আসলে হ্যাঁ হাইড্রোলিক, সরি, দুইটা পয়েন্টের যে হেডের ডিফারেন্স সেটাই কি হেড ডিফারেন্স বা ডেলএইচ। এখন এই যে ডেলএইচ এটা আসলে কত লেন্থে, ডেলএইচ হেড ডিফারেন্স কত লেন্থ হইছে? এল লেন্থে এল। না? তো একক লেন্থে যে পরিমাণ হেড ডিফারেন্স তাকে হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে কি স্লোপ না? জি স্যার। জানি গ্রেডিয়েন্ট টু স্লোপ। তাহলে এই স্লোপ মানে হচ্ছে কি একক লেন্থে যে পরিমাণ পরিবর্তন হয় না, এটাই তো আমাদের স্লোপ। লম্ব বাই ভূমি না, লম্বকে ভূমি দিয়ে ভাগ দিই, অর্থাৎ কি মনে করো 10 ফিট উপর উঠছে, 9 ফিট, 10 ফিট করে যে 10 ফিট উপর উঠছে, তাহলে 1 ফিটে কতটুকু উপর উঠছে? 10 ফিট ভূমিতে উপরে উঠে কি 1 ফিট। হ্যাঁ, তাহলে 1 ফিট ভূমিতে উপরে উঠছে কত? 10 বাই 10 বাই, এটাই কি স্লোপ বা গ্রেডিয়েন্ট, তাই না? স্লোপও বলে আমরা। আলটিমেটলি এখানেও গ্রেডিয়েন্ট মানে হচ্ছে একক ফিটে, অর্থাৎ এল লেন্থে, যেমন এই প্রবলেমে এল লেন্থে চেঞ্জ হচ্ছে হেড ডিফারেন্স ডেল এইচ, তাহলে একক লেন্থে চেঞ্জ হচ্ছে ডিএলএইচ ডেল বাই এইচ এল। বাই এল। এটা হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বা হাইড্রোলিক স্লোপ। ওকে, এখন আসছে আমাদের ডার্সিস ল। অর্থাৎ উনি একটা সূত্র দিয়েছেন, উনি জন্ম মৃত্যু হচ্ছে 1803 1858। ওনার যে সূত্রটা, অর্থাৎ পানির ফ্লো নিয়ন্ত্রণ যে সূত্রটা, এটা হচ্ছে উনি একটা সূত্র দিচ্ছে যে আমাদের যে পানিটা ফ্লো হয় এটা আসলে হেড ডিফারেন্সের সমানুপাতিক। সয়েলের মধ্যে যে পানিটা ফ্লো হবে তা হচ্ছে হেড ডিফারেন্সের সমানুপাতিক, যা আমি একটু সামনে দেখবো। এটা হচ্ছে ফাউন্ডেশন স্টোন ফর সেভারাল ফিল্ড অফ হিস্টরি। অনেক ক্ষেত্রে যেখানে পানির ফ্লো, ম্যাটেরিয়ালসের ভিতরে পানির ফ্লো নিয়ে চিন্তা করা হচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে ডার্সিস লটা অনেক ভালো কাজ দিচ্ছে আমাদের রিসার্চে। দেখো, Darcy's law demonstrated experimentally that for laminar flow conditions in saturated soil, না সয়েলটা হচ্ছে laminar flow এর জন্য এবং saturated soil এর জন্য the rate of flow or discharge per unit time, rate of flow হচ্ছে যে হারে পানিটা পাস হচ্ছে অথবা discharge per unit time, অর্থাৎ একই কথা, পানি যে হারে যাবে ডিসচার্জ তো সেই হারে যাবে, is proportional to the hydraulic gradient। অর্থাৎ পানির যে ফ্লোটা এটাকে যদি আমরা ভি দিয়ে প্রকাশ করতে পারি, এই এই প্রপার্টিটা, অর্থাৎ পানির ভেলোসিটি যে ভি, অর্থাৎ সয়েলের ভিতরে যে পানির ভেলোসিটি ভি হবে সেটা হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, যেটা একটু আগে আমরা কি দিয়ে প্রকাশ করছি? আই দিয়ে প্রকাশ করছি, তাই না? ভি সমানুপাতিক আই। অর্থাৎ আই এর মান যদি বেশি হয়, হ্যাঁ, আই এর মান কখন বেশি হবে? যখন ডেল এস এর মান বেশি হবে। এল এর মান ফিক্স থেকে কি ডেল এস এর মান বেশি হবে, তখনই কি আই এর মান বেশি হবে। আই এর মান যদি বেশি হয় তাহলে তার পানির ফ্লোটাও কি বেশি হবে, ভি প্রপোর্শনাল টু আই। এটা পরীক্ষা আসতে পারে যে ডার্সি স্টেট ডার্সি স্লো, তাহলে কি লিখবো? আচ্ছা, এই অংশটা লিখবো এখানে। ডার্সি সূত্র হচ্ছে 1856 এর মৃত্যু 2 বছর আগে সূত্রটা দিয়ে গেছে, তাই না?
said that the flow of water through porous media is directly proportional to the head loss. Darcy বলছে হচ্ছে flow stated that the flow of water through porous media. Porous media না সল্ট একটা porous media তাই না? porous না থাকলে ধর flow হবে না। তো porous মিডিয়ার মধ্যে যে ইয়েটা হবে rate of flow is directly proportional to the head loss অর্থাৎ ডেল এর সমানুপাতিক and inversely proportional to the length of flow path l এর ব্যাস সমানুপাতিক এবং এটাকে এবং এর যে সমানুপাতিক যেহেতু বলছে এটাকে আমরা কে দ্বারা সমানুপাতিক শুরু হচ্ছে কি কে একটা টার্ম ইন্ট্রোডিউস করা হচ্ছে এবং কি আমরা অলরেডি জানি কি ডেল এস বাই এল হচ্ছে আই তাহলে ভি সমান কে আই তাই না বি হচ্ছে কি ডিসচার্জ ভেলোসিটি ওকে আর কে হচ্ছে কি কোএফিসিয়েন্ট অফ হাইড্রোলিক কন্ডাক্টিভিটি অর্থাৎ পানি পারমিয়াবিলিটি কোএফিসিয়েন্ট এটাকে বলা হয় কে কিউ বলে পারমিয়াবিলিটি কোএফিসিয়েন্ট অথবা কে কিউ বলে হাইড্রোলিক কোএফিসিয়েন্ট ফর হাইড্রোলিক কন্ডাক্টিভিটি একই কথা বা কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি সবচেয়ে বেশি ইউজ হয় কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি বলে পারমিয়াবিলিটি মানে হচ্ছে কি পানির যে ফ্লোটা তাই না তো এটা এখানে একটা কি এটা জাস্ট একটা কোএফিসিয়েন্ট না সহগ এটাকে কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি বলে যার আমরা একটা ইকুয়েশন দেখছিলাম না শুরুতে k সমান a গামা w বাই মিউ ওই সূত্রটা আসলে এই ওখানে a k এর মানে বোঝানো হচ্ছে এখন ডার্সি যে বলল v এখন সয়েলে তো আর পুরোটা এরিয়া জুড়ে কি পানি যাচ্ছে না তাই না তো ডার্সি v আসলে কি আমরা যদি পাইপ ফ্লো কথা চিন্তা করি তাহলে কি v হচ্ছে পানির গতি পুরো সেকশনে পানি যাচ্ছে সয়েলের ক্ষেত্রে কি পুরো সেকশন জুড়ে পানি যাচ্ছে শুধু কি পার্টিকেল গুলো দিয়ে পানি যাচ্ছে তো ডার্স discharge velocity or Darcy যে v দিচ্ছে average velocity is the quantity of total water flowing in unit time through a unit cross section area and soil right angles to the direction of flow অর্থাৎ মনে করো আমাদের এক্ষেত্রে পানিটা আসলে কি এক্ষেত্রে ভিটা আসলে হচ্ছে কি মনে করো আমাদের এই একটা 3D যদি চিন্তা করি মনে করো এই সয়েল দিয়ে পানিটা পাস হচ্ছে এই সয়েল দিয়ে যদি কিউ পরিমাণ পানি পাস কিউ তো ভলিউম তাই না মনে করো কিউ মিটার কিউব মানে 10 মিটার কিউব পানি পাস ওকে তাহলে আমাদের 10 মিনিট 10 সেকেন্ডে 10 মিটার কিউব তাহলে আমাদের एग्जांपल বেশি হয়ে গেল 10 মিনিটে আচ্ছা 10 মিটার কিউব মনে করো এটা দিয়ে 10 মিটার কিউব পানি পাস হলো এই সয়েল স্যাম্পল দিয়ে ঠিক আছে পুরো সয়েল স্যাম্পলটা দিয়ে অর্থাৎ কি এই যে ভলিউমটা অর্থাৎ এই সারফেসটা বা ইন্টারমিডিয়েট যে কোনো জায়গায় যদি আমরা দেখি এরকম একটা সারফেস দিয়ে মনে করো এটা লেন্থ a এটা b a এবং b এরিয়া দেওয়া অর্থাৎ a b এরিয়া দ্বারা মনে করো 10 সেকেন্ডে 10 মিটার কিউব পানি পাস a b এরিয়া দ্বারা হ্যাঁ এটা এই যে এটার এরিয়া যদি a হয় তাহলে a সমান কি a ইনটু b a b এরিয়া দ্বারা যদি 10 সেকেন্ডে 10 মিটার কিউব পানি পাস হয় তাহলে v কত v হচ্ছে q বাই a অর্থাৎ 10 মিটার কিউব বাই ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে a তো যেই সয়েলটা দিয়ে পানি পাস হবে তার ফ্লো আমরা যখন কি পাইপ ফ্লোর সময় a ছিল কি পাইপের ক্রস সেকশনাল এরিয়া না জি স্যার এই ক্ষেত্রে হচ্ছে সয়েলের ক্রস সেকশনাল এরিয়া বুঝতে পারছো আমরা তো এই সূত্রটা পড়ছি ফ্লুইডে q ab হ্যাঁ এটাই বলছি ওইটাই কিন্তু এখানে এটা হচ্ছে কি তোমরা নরমালি a হচ্ছে কি যেই পানির এরিয়া তাই না আমাদের ফ্লুইডে যেটা পড়ছি সেটা হচ্ছে এটা ছিল কি পানির এরিয়া না জি স্যার স্যার, তো এখান দিয়ে সার্কুলার ছিল আমরা পাই আর স্কয়ার দিয়ে করছি স্যার এখানে a আর ইনটু b হবে আর কি না এখানে এটা হচ্ছে সয়েলের এরিয়া হ্যাঁ যে সয়েলটাতে পানি যাচ্ছে সেই সয়েলের এরিয়া বুঝতে পারছো এখানে তো পুরোটাতে পানি যাবে না এখানে কি পুরোটা পানি নেই এটা সয়েলের ভিতর দিয়ে পানি না পানি জি তো স্যার এই পানি এরিয়া তো অল্প একটু পানি এটা তো পাইপ গুলো তো পাইপের এরিয়া অল্প একটু না এখানে স্যার আমরা স্যার Soil area সয়েলের নেই। ফুল হ্যাঁ জি স্যার সয়েলের ক্রস সেকশনাল এরিয়াটা নিব তারপর একটা বলবো রেঞ্জ অফ ভ্যালিডিটি অফ ডার্সিস ল এই যে ডার্সিস ল এটা আসলে কতটুকু কি ক্ষেত্রে ভ্যালিড হবে এটা একটা হবে যখন এটা লেমিনার ফ্লো আমরা আগে বলছি এবং এটা স্যাচুরেটেড সয়েলের জন্য সয়েলের ভিতরে যদি এয়ার থাকে তাহলে এই সূত্র কাটবে না
এবং ফ্লো ফুলফিলিং কন্টিনিউটি ইকুয়েশন। তো পানি যদি কন্টিনিউয়াস ফ্লো থাকে তাহলে এই ইকুয়েশনটা থাকবে। আর ডিসকন্টিনিউয়াস ফ্লোর জন্য কতক্ষণ পানি দিলাম, পানি সব কিছু পার্টিকেল শুকাইলো, ড্রাই হয়ে গেল, আবার কিছু পার্টিকেল আবার ওয়েট হয়ে গেল, ওই কন্ডিশনে কি আমাদের এই সূত্রটা থাকবে না। এবং নো ভলিউম চেঞ্জেস অকার ডিউরিং অ্যাজ এ রেজাল্ট অফ ফ্লো। এখন ফ্লোর সাথে সাথে যদি এখন পানি পার্টিকেল চলে যায়, সয়েল পার্টিকেল চলে যায়, তাহলে কি আমার কি বারবার ইয়া চেঞ্জ হবে না, প্রসেশনাল এরিয়া, সরি ইয়া চেঞ্জ হয়ে যাবে, তাই না? ভয়েড রেশিও চেঞ্জ হয়ে যাবে, তখন আর এই সূত্রটা থাকবে না। তো পরীক্ষা যখন আসে অনেক সময় স্টেট ডার্সিস ল এন্ড দ্য লিমিটেশন অফ ডার্সিস ল, অথবা লিমিটেশন হলে কি, যেমন কি এটা ল্যামিনার ফ্লোর জন্য শুধু অ্যাপ্লাই, টার্বুলেন্ট ফ্লোর জন্য অ্যাপ্লাই হচ্ছে না, 100% স্যাচুরেশনের জন্য অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু পার্শিয়ালি স্যাচুরেটেড জন্য কি অ্যাপ্লাই হচ্ছে না। সিমিলারলি কি ডিসকন্টিনিউয়াস ফ্লোর জন্য অ্যাপ্লাই হয় না, এবং কি সয়েল পার্টিকেল লসের জন্য, অর্থাৎ যেহেতু পানি ফ্লো হচ্ছে, পানির সাথে কি কিছু পার্টিকেল চলে আসতে পারে। বৃষ্টির সময় দেখো না তোমরা, পানি জি মাটি স্যার। চলে আসে, অনেক সময় সার্ফেস থেকে আসে, অনেক সময় ভিতর থেকে আসে, পাহাড়ের ভিতর থেকে বাইরে আসে। So, এই যে কারণগুলো, সেইটার কারণে হচ্ছে কি আসলে এটা তখন অ্যাপ্লাই হবে না। So, এটা হচ্ছে লিমিটেশন অফ দ্যাট সিস্টেম। এখন আমরা দেখতেছি সিপেজ ভেলোসিটি। আগে যেটা ছিল সেটা হচ্ছে আমরা পুরো সয়েলের ক্রস সেকশনাল এরিয়া নিছি, ওটা হচ্ছে নরমাল ভেলোসিটি বা এভারেজ ভেলোসিটি। আমরা যদি সিপেজ ভেলোসিটি করি তাহলে আমরা শুধু যে অংশটা ভয়েড রয়ে গেছে ওই অংশ দিয়ে পানি দিচ্ছি, তাই না? ওই অংশটা কনসিডার করব। দ্য ডিসটেন্স ভেলোসিটি বেসড অন দ্য ক্রস এরিয়া, ক্রস সেকশন এরিয়া অফ সয়েল। আচ্ছা, আমরা আগে যে ডিসটেন্স ভেলোসিটি করছি সেটা হচ্ছে কি গ্রস ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য সয়েল নিয়ে আমরা কাজ করছি। হাউএভার দ্য অ্যাকচুয়াল ভেলোসিটি অফ ওয়াটার, হ্যাঁ অ্যাকচুয়াল ভেলোসিটি তো আসলে পুরো সয়েল স্পেসিমেন দিয়ে যাচ্ছে না, দ্য অ্যাকচুয়াল ভেলোসিটি অফ ওয়াটার, দ্যাট ইজ সিপেজ ভেলোসিটি, থ্রো দ্য ভয়েড স্পেস ইজ গ্রেটার দ্যান ভি। অবশ্যই আমরা ওই সময় ভাগ করছি কি পুরো ক্রস সেকশনাল এরিয়া দ্বারা, তাই না? একটু আগে ভাগ করছি কি আমরা পুরো পাইপের মতো চিন্তা করি, কিউকে এই ক্রস সেকশনাল এরিয়া নিয়ে ভাগ করছি। এবার আমরা করব কি সিপেজ ভেলোসিটি বের করতে হলে আমরা মনে করলাম যে এই সয়েল পার্টিকেল গুলো মিলে এরিয়া হচ্ছে এতটুকু, আর যে খালি সাদা অংশগুলোর এরিয়া হচ্ছে এতটুকু। এখন যদি আমরা একই কিউকে এবি দ্বারা ভাগ করি তাহলে কি কিউ সেম রয়ে গেছে, এবি বাড়তেছে, সো এই ক্ষেত্রে কি আমাদের সিপেজ ভেলোসিটি আসলে কি বেশি হবে, তাই না? পরীক্ষার সময় আসতে পারে যে ব্যাখ্যা দাও কি সিপেজ ভেলোসিটি ইজ অলওয়েজ হায়ার দ্যান ডিসচার্জ ভেলোসিটি। ওকে, যখন আমরা সিপেজ ভেলোসিটি কনসিডার করব তখন শুধু কি এরিয়া ভয়েড, অর্থাৎ ডিসচার্জ কে এরিয়া অফ ভয়েড দিয়ে ভাগ দিলে পাবো সিপেজ ভেলোসিটি। আর যখন ডিসচার্জ কে টোটাল এরিয়া অফ সয়েল স্পেসিমেন দিয়ে ভাগ দিব তখন হবে কি আমাদের ডিসচার্জ ভেলোসিটি। দুইটা জিনিস, হ্যাঁ এটা আমরা একটু খেয়াল রাখবো, একটা হচ্ছে সিপেজ ভেলোসিটি, একটা হচ্ছে ডিসচার্জ ভেলোসিটি। এই কথা বলে কে? আহ, খালি কেন এখন অফ করে ফেলছে না সাদমান? স্যার আছে স্যার স্যার। স্যার। তোমার মিউট করো না কেন? সে হিন্দি সিনেমা দেখতেছে আর ক্লাস করতেছে। কে স্যার? আচ্ছা, যাক। ও ক্লাসে কি করে মানে আজ একবার দেখি, অন্য কথা বাদ দাও, তাহলে সিকোয়েন্স ভেলোসিটি অবশ্যই কি আমাদের ডিসচার্জ ভেলোসিটি থেকে বেশি হবে। কিন্তু দেখো তাহলে আমাদের এই যে ইকুয়েশনটা, আমরা আর বেশি কথা বলি না, এটাকে আমরা এখন আলটিমেটলি কিউ তে কিউ কে আমরা কি দুই ভাগে পাইতে পারি, তাই না? একটা হচ্ছে কি ইন টার্মস অফ সিপেজ ভেলোসিটি, আর একটা হচ্ছে ডিসচার্জ ভেলোসিটি। ডার্সি যখন যেটা বলছে পুরো সয়েল স্পেসিমেন এ ইনটু ডিসচার্জ ভেলোসিটি বি, এর মাধ্যমে কি আমরা কিউ ক্যালকুলেট করতে পারি। আর একটা হচ্ছে কি আমাদের টোটাল ভয়েডের ক্রস সেকশনাল এরিয়া এবং সিপেজ ভেলোসিটি ভিসি, এই দুইটা দ্বারাও কি আমরা রিলেশনশিপ ডেভেলপ করতে পারি কি ডিসচার্জের। ওকে, এটা নিয়ে আর কথা বলার দরকার নাই। তো এই ক্ষেত্রে দেখো এই ইকুয়েশনকে যদি রিঅ্যারেঞ্জ করি, v ইকুয়াল টু কি থাকে ab বাই a, অর্থাৎ
এই কোশ্চেনকে যদি আমরা ডিসকাস করি তাহলে কি রিঅ্যারেঞ্জ করি, সরি এই একই কি এবি ভাই করা যায় না? তো এবি ভাই এবি সমান এবি ইনটু বিসি, তো ভি ইকুয়াল টু, সো এই ভিটা হচ্ছে কি, এটা ডিসচার্জ ভেলোসিটি হচ্ছে কি n টাইমস অফ কি সিপিএস ভেলোসিটি, তাই না? এটাও আসতে পারে পরীক্ষার সময়, সো দ্যাট কি ডিসচার্জ ভেলোসিটি ইজ n, তো না আসলে এটা কি ভলিউম অফ এবি, এবি বাই এ, এটাকে কি বলে বলতো? রিক্সা পড়াইছে, ভয়েড, ভলিউম অফ ভয়েড, এটাকে এল দিয়ে গুণ দাও না, এল দিয়ে গুণ দিলে কি থাকবে? আমরা আছে কি এবি বাই, এটাকে আমরা কি বলছি এবি বাই এ, এ হচ্ছে কি টোটাল এরিয়া আর এবি হচ্ছে ভয়েড এরিয়া। এটাকে যদি আমরা এল দিয়ে গুণ দিই, উপর নিচে এল দিয়ে গুণ দিই, তাহলে থাকতেছে কি ভিবি বাই ভি, তাই না? উপর নিচে যদি এল দিয়ে গুণ দিই তাহলে ভলিউমে চলে আসতেছে, এটাও ভলিউমে চলে আসতেছে, আলটিমেটলি ভলিউম অফ ভয়েড বাই টোটাল ভলিউম। এটাকে কি বলে? ভলিউম অফ ভয়েড বাই টোটাল ভলিউম। দেখে নিও, জি স্যার মনে পড়ছে স্যার। কে এন বলে, তাই না? জি স্যার। জি স্যার। তারপর হচ্ছে হাই, যাই হোক আমাকে একটু একটু টাইম দেবে, 1 মিনিট। হ্যাঁ সরি, আচ্ছা তাহলে আমরা সিপিএস ভেলোসিটি ভয়েড রেশিওর সাথে সিপিএস ভেলোসিটির একটা ইকুয়েশন পেয়ে গেলাম, তাই না? তারপর হচ্ছে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি, হাইড্রোলিক কন্ডাক্টিভিটি বা কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি, এটা হচ্ছে কি, হ্যাঁ এটা আমরা দেখবো কে দ্বারা যেটা পাবো, সেটা ভি সমান কে, যে ইকুয়েশনটা দিচ্ছে ওটাতে, is one of the principal and most important soil hydrology characteristics। যাই হোক এটা নিয়ে আমরা একটু পরে দেখতেছি। আমাদের হাইড্রোলিক কন্ডাক্টিভিটি বিভিন্ন সয়েলের মধ্যে দিয়ে যদি যে ভি সমান কি আমরা পাইছি কি ভি ইকুয়াল টু কে আই, অর্থাৎ ভেলোসিটি সয়েলের ভিতর দিয়ে যে পানিটা পাস হয় তার ভেলোসিটি হচ্ছে কে আই, তাই না? আমরা একটু লিখতেছি, ভি ইকুয়াল ছিল কি আমাদের কে আই, কেআই। কে আই মনে করো একই হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বিভিন্ন সয়েলের জন্য, ঠিক আছে? মনে করো আমি হেড ডিফারেন্স একই, সয়েলটা ভিন্ন, কখনো কি আমি গ্রাভেল ইউজ করতেছি, স্যান্ড বা ক্লে ইউজ করতেছি, যখন হেড ডিফারেন্স সয়েলের টাইপ ভিন্ন হবে তাহলে কি আলটিমেটলি ভেলোসিটি ভিন্ন হবে, যেহেতু একই টাইপের সয়েলের জন্য কেটা হচ্ছে কি ডিপেন্ডস অন সয়েল ক্যারেক্টারিস্টিক্স। আমরা প্রথমে যেগুলো বললাম ফ্যাক্টরস এফেক্টিং দা কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি, কে এর ভ্যালু কেমন করে নির্ভর করবে ওই ফ্যাক্টরগুলোর উপর। সো এটা যদি দেখি আমরা এই কয়েকটা টাইপ আমাদের একটু মনে রাখতে পারলে ভালো। The values of hydraulic conductivity varies widely for different soils. The hydraulic conductivity of unsaturated soil is lower and increase rapidly with degree of saturation। এটা আগে আমরা করছি। তাহলে soil type gravel যদি হয় তার মধ্য দিয়ে সেকেন্ডে 100 সেন্টিমিটার পর্যন্ত পানি যেতে পারে, তাই না? 100 সেন্টিমিটার ম্যাক্সিমাম পানি যেতে পারে হ্যালো এক সেকেন্ডে। হ্যালো হ্যালো স্যার। হ্যালো স্যার আমার এখান থেকে স্যার কোনো শব্দ আসতেছে না স্যার, আমি মানে আমার মাইক কাজ করতেছে না স্যার ঠিক মতো স্যার। তোমার মাইকটা আপনাকে আমি শুনতেছি কিন্তু তোমার কথা। স্যার তখন কাজ করছে না স্যার, আমি দুইবার লিভ নিয়ে স্যার আবার ঢুকছি স্যার। আচ্ছা স্যার হাইড্রোলিক কন্ডাক্টিভিটি আর স্যার পারমিয়াবিলিটি কোএফিসিয়েন্ট কি সেম কথা না? একদম। হাইড্রোলিক কন্ডাক্টিভিটি আলটিমেটলি কতটুকু পানি চায়, হ্যাঁ ওই সয়েলটা কতটুকু হাইড্রোলিক কন্ডাক্ট করে, মানে
কে যদি বেশি হয়ে থাকে, কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি বেশি হয়ে থাকলে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি তো বেশি। এটার একটা বৈশিষ্ট্যই তো এটা, এটার অন্যভাবে প্রকাশ করে, মানে আলটিমেটলি একই জিনিস। তো গ্র্যাভেল স্বাভাবিক পাথর বেশি, পাথরের টুকরার জন্য কি আমাদের বেশিতে পানি বেশি যেতে পারবে। একদম সবচেয়ে কম হাইড্রোলিক কন্ডাক্টিভিটি হচ্ছে কি ক্লে এর জন্য। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তাহলে আমাদের হাইড্রোলিক কন্ডাক্টিভিটি কোন সয়েল গুলো, পারমিয়াবিলিটি কোন সয়েলের জন্য প্রবলেম সৃষ্টি করবে বলতো? স্যান্ডের জন্য নাকি আমাদের ক্লে এর জন্য? আমরা এখানে ভ্যালুগুলো দেখতেছি তাই না? স্যান্ডের ক্ষেত্রে হচ্ছে কি 1 সেন্টি, মনে করো স্যান্ডের জন্য 1 সেন্টিমিটার পার সেকেন্ড আর ক্লে এর জন্য 0.001 সেন্টিমিটার পার সেকেন্ড। কোনটা আমাদের বেশি প্রবলেম সৃষ্টি করবে পারমিয়াবিলিটি বলে বিল্ডিং এর ক্ষেত্রে? আচ্ছা আমি বলে দেই, আমাদের এটা হচ্ছে আমাদের ক্লেটা বেশি প্রবলেম সৃষ্টি করবে। কারণ হচ্ছে স্যান্ডের মধ্যে আমরা একটা বিল্ডিং করতে 1 থেকে 2 বছর বা অনেক সময় লাগে। হ্যাঁ, মনে করো 5-7 মাস, 8-9 মাস, এই সময়তে আমরা স্যান্ডের উপর বিল্ডিং করি। দেখা যাচ্ছে যেহেতু পারমিয়াবিলিটি বেশি, পানিটা সাথে সাথে বের হয়ে যাচ্ছে। তুমি একতলা করতে 1 মাস লাগতেছে, ওই 1 মাসে ওই ফোর্সের কারণে যে পানিটা বের হয়ে যাবে পারমিয়াবিলিটির কারণে, সেটা যেহেতু বেশি পারমিয়াবল পানিটা বের হয়ে যাচ্ছে, আলটিমেটলি আস্তে আস্তে পারমিয়াবল পানিটা বের হয়ে গেলে কিছু কোনো এফেক্ট আসবে, বুঝছো? এবং স্যান্ডে পানির পরিমাণ অর্থাৎ পানি বের হলে তার ভলিউম বেশি কমে, যেহেতু ফাঁকা স্থান বেশি, পারমিয়াবিলিটি বেশি মানে কি ফাঁকা স্থান বেশি, তো পানিটা সহজে পার হয়ে যায়। ক্লেতে সমস্যা হয় কি, তুমি বিল্ডিং করে ফেললে মনে হয় 1 বছর, কিন্তু পানিটা ওই প্রেসারের কারণে, মনে করো বিল্ডিং এর কারণে তুমি 100 কিলো প্যাসকেল চাপ দিলা সয়েলে, তো এই 100 কিলো প্যাসকেলের জন্য যে পানিটা বের হয়, এটা বের হতে তার লাগে 10 বছর 15 বছর, কিন্তু আমার বিল্ডিং করে ফেলতেছে 1 বছর পরে, তাহলে কি বাকি 14 বছর কি পানিটা বের হবে না? দেখছো, একটা থেকে এটা ক্লে থেকে স্যান্ডের পারমিয়াবিলিটি 1000 গুণ বেশি, তাই না? 10 লক্ষ গুণ পর্যন্ত বেশি। তো আমাদের এই জন্যই আমাদের সমস্যা হয় হচ্ছে ক্লে এর জন্য হচ্ছে আমাদের পারমিয়াবিলিটি বিল্ডিং এর জন্য ইম্পর্টেন্ট। এখন বিল্ডিং করার সময় যদি সাবসয়েল ইনভেস্টিগেশনে স্যান্ড পাওয়া যায়, তাহলে কি আর কি পারমিয়াবিলিটি টেস্ট করে না, কারণ এটা আমাদের প্রবলেম সৃষ্টি করবে না। কথাটা বুঝতে পারছি? মানে স্যার ক্লে থেকে স্যার সয়েল ভালো। ভালো খারাপ এর কথা না, কথা বুঝো, কথাটা বুঝাইতে পারছি কিনা বলো, নাহলে আবার বলি। আগে বলেন। আমরা যখন বিল্ডিং করি, এখন মনে করো আমরা এখান থেকে কি দেখতেছি বলো, পারমিয়াবিলিটি কার বেশি? স্যান্ডের বেশি। জি স্যার। পারমিয়াবিলিটি বেশি অর্থাৎ কি স্যান্ডের ভিতর দিয়ে পানিটা খুব দ্রুত পাস হয়ে যাবে, সহজে পাস হয়ে যাবে, তাই না? জি স্যার। পানিটা যদি খুব দ্রুত পাস হয়ে যায়, তাহলে কি আমরা বিল্ডিং করলাম, মনে করো একটা বিল্ডিং করতেছি, 10 তলা বিল্ডিং করতেছি, 10 তলা বিল্ডিং করতেছি, আমি একসাথে তো 10 তলা করতেছি না, প্রথমে 1 তলা করতেছি, তারপর 2 তলা এবং 3 তলা, তাই না? তো আস্তে আস্তে লোড ইনক্রিজ করতেছি, আস্তে আস্তে লোড ইনক্রিজ করার সাথে সাথে যেহেতু নিচে যদি স্যান্ড থেকে থাকে, তাহলে স্যান্ডেরও কি পারমিয়াবিলিটি যেহেতু বেশি, তো সে দ্রুত পানিটা বের হয়ে যাবে। সো এটা আমার বিল্ডিং এর স্ট্রাকচারের উপর কোনো সমস্যা হবে না। অর্থাৎ প্রথমে 1 তলার জন্য যে পানিটা বের হবে, তারপরে আবার করবো 2 তলার জন্য পানিটা বের হবে, এবং খুব দ্রুতই হয়ে যাবে, বিল্ডিং করতে করতেই পানি বের হয়ে যাবে। এবং স্যান্ড পার্টিকেল গুলোর মধ্যে কি আসলে পানিটা বের হয়ে যাচ্ছে, এবং এদের মধ্যে পানিটা থাকে হচ্ছে গ্যাপের মধ্যে, যার মধ্যে পানি বের হলে স্যান্ড পার্টিকেলের স্ট্রাকচারও বেশি চেঞ্জ হবে। কিন্তু ক্লেয়ার জন্য যে ঝামেলা, এখানে কত 10, এখানে তো 1 2 3 4 5 প্রায় 10,000 ভাগের 1 ভাগ, হ্যাঁ, তো 10,000 ভাগের 1 ভাগ মানে সরি, এখানে তো 10 লক্ষ ভাগের 1 ভাগ, হ্যাঁ, 10 লক্ষ ভাগের 1 ভাগ। ক্লেতে দেখা যাচ্ছে আমি বিল্ডিং করলাম মনে করো 1 বছর, 10 তলা একটা বিল্ডিং করলাম 1 বছর, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে এই 1 বছরে 10 তলা বিল্ডিং করলে মনে করো যে প্রেসারটা আসবে, এই প্রেসারের কারণে কি পানিটা বের হবে, এটা স্বাভাবিক ব্যাপার। চাপ দিলে কি পানিটা বের হয়ে যায়, পানি যেহেতু কি ইনকম্প্রেসিবল, পানিকে কেউ কম্প্রেস করতে পারে না কেউ। কিন্তু যখন কিন্তু এই পানিটা বের হইতে 10 তলা বিল্ডিং বানালে যে পানিটা, এটা বের হতে তার মনে করো 13-14 বছর সময় লাগে, কিন্তু বিল্ডিংটা 1 বছরে শেষ করে, 1 বছরের বিল্ডিং এর কাজ শেষ করে কি আমি মানুষ উঠাই দিচ্ছি, কিন্তু পানি বের হবে কি আরো 14 বছর। আমি কি এখন মানুষকে বলতে পারবো যে সামনে 14 বছর তোমরা উঠছো না বিল্ডিং এ? এটা সম্ভব না, তাই না? তাহলে এই সামনে 14 বছর কি পানি বের হবে, সেটেলমেন্ট হইতেই থাকবে। তো এটা কনসিডার করে কি আমাদের বিল্ডিং ডিজাইন করতে হবে। তো যখন আমরা ডিজাইন করি বা সয়েল টেস্ট করি, তখন দেখা যাচ্ছে বিল্ডিং এর নিচে যদি ক্লে থাকে, তাহলে আমাদের পারমিয়াবিলিটি টেস্ট করতে আসলে কি পারমিয়াবিলিটি আছে। আর স্যান্ড থাকলে আমরা বুঝিয়েছি কি পারমিয়াবিলিটি অনেক বেশি, এটা আমাদের বিল্ডিং এ কোনো এফেক্ট করতে পারবে না। বুঝতে পারছো?
সরি এখানে এম্পিরিক্যাল মেথড সরি স্যার আরো পড়াবেন স্যার আজকে? ওকে আপনারা বলুন 20 মিনিট স্যার এগুলো আবার পড়তে হবে তো আমাদেরকে, স্যার একটু কম পড়ান না স্যার। এই তো আমাদের এই জন্য সপ্তাহে 2টা ক্লাস নিচ্ছি নেক্সট উইক তাহলে আস্তে আস্তে স্যার 3টা আজকে নিতে অলরেডি স্যার 2টা ক্লাস করছি সকাল থেকে স্যার, অনেক পড়া জমে গেছে। আচ্ছা আমি এখন কয়টা বাজে আমি দেখি যে তোমরা এরকম দুইটা ক্লাস করতেছো নিলে স্যার ভালো স্যার, অল্প সময় স্যার মানে বেশি করে বোঝা যায় স্যার। মানে স্যার একসাথে বেশি করে ফেললে স্যার 1 ঘন্টা ক্লাস আছে তো স্যার এই স্লাইডটাকে দিয়ে দিছেন? না দিব না এটা এটা স্যার দিয়ে দিছে, এটা দিয়ে দিছে। দেয় নাই? ও দিয়ে দিছে? এইটা না আরেকটা স্যার দিছি। না আমি আরেকটা slide ওয়ার্ড দিছো? ফাইল দিছি ওয়ার্ড হ্যাঁ, বই ওইটা দিছি দিছি, আরেকটা আর ওর slide। বই দিছি তাহলে আচ্ছা, স্যার এটা পাইলে ভালো ছিল স্যার। হ্যাঁ কত কিছু ভালো হয় আমিও তোমাদের ভালোই চাই So, জি স্যার। কষ্ট করো এগুলা এগুলো খারাপ তোমরা আসলে বুঝো না আমরা তো দিতে পারি দিলে তোমরা খুশি হও হ্যাঁ খুশি করা তোমাদের খুশি করলে তো আমাদের কিন্তু আলটিমেটলি তোমাদের তো লং টার্মের কথা চিন্তা করতে হবে আচ্ছা এই প্রশ্ন যেটা পড়াবো এটা আসবে হ্যাঁ এখন সামনে 20 মিনিটে যা পড়াবো তার মধ্যে 15 মার্কস পাবো তো আমরা একটু করে ফেলি তাই না মার্কসটা আগে শেষ করে ফেলি এগুলো আসে এগুলো আগে পড়া দরকার আমি অনেক শর্ট করে ফেলতেছি তোমরা আমাকে আর 30 মিনিট সময় দাও চ্যাপ্টারটা শেষ করে দিই আরো 30 মিনিট স্যার, আল্লাহ। মারা যাবো স্যার। আচ্ছা আস্তে আস্তে বলে হ্যাঁ স্যার দয়া করেন স্যার। এতগুলো আচ্ছা দেখো আমাদের ডিটারমিনেশন অফ কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি অর্থাৎ কে এর ভ্যালু বের করার জন্য আমাদের কিছু মেথড আছে আমরা শুধু 2টা মেথড করব আমাদের যেহেতু অনেকগুলো মেথড আছে বইও কয়েকটা আছে আমরা সহজ 2টা মেথড করব আচ্ছা পরীক্ষার সময় আসে যে প্রশ্নটা what are the methods for determine available for determination of coefficient of permeability কোন কোন মেথড এই বইটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি হ্যাঁ কোন কোন মেথড অ্যাভেলেবল সেই ক্ষেত্রে আমাদের 3টা ভাগে ভাগ করতে হবে একটা হচ্ছে ল্যাবরেটরি মেথডস একটা হচ্ছে ফিল্ড মেথডস একটা হচ্ছে ইনডাইরেক্ট মেথডস হ্যাঁ এখন সরি 4টা ভাগ ক্যাপিলারি 4টা ভাগে ভাগ করতে ল্যাবরেটরি মেথড ফিল্ড মেথডস ইনডাইরেক্ট মেথডস ক্যাপিলারি পারমিয়াবিলিটি টেস্ট 4টা ভাগে ভাগ করতে হবে ল্যাবরেটরি মেথড হচ্ছে যেই মেথডসগুলো ল্যাবে করা যায় এগুলো হচ্ছে কনস্ট্যান্ট হেড পারমিয়াবিলিটি টেস্ট ভেরিয়েবল হেড পারমিয়াবিলিটি টেস্ট এগুলো আমরা ল্যাবে করব অবশ্যই আমাদের তোমাদের জিওটেক ল্যাবে নেক্সট টার্মে তো করব 3-2 তে করব এই দুইটা টেস্ট কনস্ট্যান্ট হেড পারমিয়াবিলিটি ভেরিয়েবল হেড পারমিয়াবিলিটি এবং তারপর ফিল্ড মেথড আছে পাম্পিং আউট টেস্ট পাম্পিং ইন টেস্ট এই দুইটা আমি ইগনোর করব কারণ হচ্ছে আমাদের সিলেবাস অলরেডি বড় এটা হচ্ছে এনভায়রনমেন্টে তোমরা পড়তেছো না টিউবওয়েল ডিজাইন পড়ছো বা পড়বা হ্যাঁ ওই টিউবওয়েল ডিজাইন পড়ছো না স্যার পড়ি না এখনো। আচ্ছা পড়বা কয়েকদিন পরে ওইখানেই কে এর ভ্যালু ইকুয়েশন আছে হ্যাঁ ওইখান থেকে আমরা এটা কভার করতে পারবো পাম্পিং ইন পাম্পিং আউট আসলে হচ্ছে কি ওই টিউবওয়েলে কি হারে পানি আসে স্বাভাবিকভাবে পানির টিউবওয়েলের পানিটা তো মাটির ভিতর থেকে আসে তাহলে যে টিউবওয়েলে বেশি পানি আসে সেই টিউবওয়েলের মাটিগুলো কি বেশি পারমিয়েবল নিচের মাটিগুলা যাই হোক ওইভাবে আর হচ্ছে পাম্পিং ইন টেস্ট পাম্পিং ইন হচ্ছে মাটির মধ্যে পানি পাম্প করলে কি হারে পাম্প করা যাচ্ছে যদি পারমিয়েবিলিটি বেশি হয় তাহলে কি পানিটা অনেক জোরে পাম্প করা যাবে হ্যাঁ তারপর হচ্ছে ইনডাইরেক্ট মেথড হচ্ছে তুমি এক্সপেরিয়েন্স থেকে যে আমি এই সয়েলটাকে ল্যাবে টেস্ট করলাম এত পাইলাম সয়েলটা দেখতে এরকম সাইজে এরকম পারমিয়াবিলিটি আসলে এত আবার করলাম সয়েলটা দেখতে এরকম সাইজে তো একটা অভিজ্ঞতা পাইতে কি তুমি পার্টিকেল সাইজ বা বিভিন্ন ডাটা থেকে টেস্ট ডাটা থেকে এটা একটা ধারণা পাবা সেটা হচ্ছে ইনডাইরেক্ট টেস্ট হ্যাঁ মানে তোমার পার্টিকেল সাইজ দেখে বলতে পারবা অনেক দেখো না অনেকে কি করে অনেক কিছু আছে না যে অভিজ্ঞতা হয়ে যায় ওটা ওইরকমই ইনডাইরেক্টলি বলা যায় আমি দেখছি অনেকগুলো টেস্ট করছি পার্টিকেল সাইজ যদি এতটুকু হয় পারমিয়াবিলিটি এতটুকু হয় যেমন আমাদের কি ইন্টারমিডিয়েট যখন কেমিস্ট্রি লেভেল লবণ তোমরা কি লবণের টেস্ট করছো লবণ কেমিস্ট্রি দিয়ে জি স্যার করছি। ওই ল্যাবের মামারা জিব্বা একটু দিয়ে বুঝতে পারে কোন লবণ তাই না জি স্যার কালার দেখে বলে ফেলতো। কালার দেখে বলে ফেলে জিব্বা একটু দিয়ে বলে ফেলে এটার জন্য অবশ্য আমাদের থেকে 150 টাকা না 200 টাকা করে নিয়েছিল এই যে ওটা হচ্ছে কি ইনডাইরেক্ট মেথড কারণ সে বারবার লবণগুলো টেস্ট করতে করতে এবং খাইতে খাইতে সে একটা অভিজ্ঞতা হয়ে গেছে এটা এই উপাদান বলতে পারে লবণটা খেয়ে হ্যাঁ
ওইরকমই যে আমরা বারবার টেস্ট করতে হবে সয়েলের প্রপার্টি থেকে যেটা বুঝতে পারি। তারপর হচ্ছে ক্যাপিলারি পারমিয়াবিলিটি টেস্ট, এটা একটা স্পেসিফিক টেস্ট, এই বইয়ে আছে, আমরা এটা ইগনোর করবো। টেস্ট নামটা জানি, এটা আসলে আনস্যাচুরেটেড সয়েলের জন্য করা হয়। হ্যাঁ, এটা আসলে একটু মেশিন করা হয়, আলাদা ফোর্স দেওয়া হয়। যাই হোক, তো আমাদের কোর্সের জন্য আমরা দুইটা টেস্ট পুরোপুরি পড়বো, বাকিগুলো নাম জানবো। কোর্স দুটো হচ্ছে কনস্ট্যান্ট হেড এবং পারমিয়াবিলিটি এবং ভেরিয়েবল হেড পারমিয়াবিলিটি। আমরা এটা পড়লে খুব মজা পাবো। কনস্ট্যান্ট হেড মানে বোঝা যাবে জিনিসটা। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? পিডিএফটা দেখা যাচ্ছে না তোমাদের সাথে? জি স্যার, দেখা যাচ্ছে ঠিকঠাক। আচ্ছা, আমি স্যাম্পলি বলি, এটা আসলে কোনো আহামরি কোনো কিছু না। তো এখান থেকে তোমরা এরা ইন্ডিয়ান রাইটারের বই তো একদম বাংলা লেখা, তোমরা বুঝবা। হ্যাঁ, বেশি স্যার কিছু এটা বলা পরীক্ষা আসলে স্যার কেমনে লিখবো? চিত্রটা ভালো করে আঁকবা, নিজের ভাষায় লিখবা। হ্যাঁ, তাহলে তোমাদের কি স্লাইড দেখাবো? পরীক্ষা আসলে কেমনে লাগবে এটা তো তুমি, আমার পরীক্ষা দেওয়ার কাজ। পরীক্ষা আসলে কেমনে লাগবে এটা হচ্ছে তোমাদের চিন্তা, বুঝছো? আর এই স্যার আপনি স্লাইড পুরো তো পর্বটা দরকার। বলে দিলে স্যার একটু তাহলে। আচ্ছা, দেখ কনস্ট্যান্ট হেড, হ্যাঁ আমরা একটু যদি বলি কনস্ট্যান্ট হেড মানে কি, হেডটা ফিক্স, তাই না? The permeability test is a measure of the rate of flow of water through soil, অর্থাৎ সয়েলের ভিতরে কি হারে পানি পাস হচ্ছে সেটা মেজার করে আসলে কি পারমিয়াবিলিটি মেজার করা। In this test, water is forced by a known constant pressure through a soil specimen of known dimension. এগুলো আমরা দেখে একটু করে আপনি দেখে ফেলবো। এই টেস্টটা নরমালি করা হয় কোর্স গ্রেন সয়েলের জন্য। আচ্ছা, এক্ষেত্রে দেখো, in this type of laboratory setup the water supply at the inlet is adjusted in such a way that the difference of head between the inlet and outlet remains constant during the test period after a constant flow rate is established. আচ্ছা, তোমাদের দেখাচ্ছি এটা। এটা হচ্ছে আসলে আমাদের টেস্ট পুরো গঠনটা। আমরা সরি, এই জায়গা দেখতেছো যেটা এখানে, এটা হচ্ছে আমাদের সয়েল স্যাম্পল। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের সয়েল স্যাম্পল। এই সয়েল স্যাম্পলে আমাদের সরি এই যে সয়েল স্যাম্পলটা, এই সয়েল স্যাম্পলে হচ্ছে আমরা এই সয়েলের পারমিয়াবিলিটি টেস্ট করব। এর জন্য শুরুতে করব কি, এই দেখো এখানে একটা ওয়াটার সাপ্লাই আছে, এই সয়েলের ভিতর দিয়ে পানি পাস করবো, তাহলে কি আমরা এটা আসলে পারমিয়াবিলিটি টেস্ট করতে পারবো। তো প্রথমে কি করা হয়, এই যে এখানে একটা পাত্র, এখানে টাঙ্কি, এই টাঙ্কিতে সবসময় পুরো পানি, ফুল পানি রাখা, অর্থাৎ এখানে একটা ট্যাপ থাকে। মনে করো এইখানে একটা অলওয়েজ কি একটা ট্যাপ থাকে। ট্যাপের কাজ হচ্ছে কি, ট্যাপ থেকে পানি এমন একটু বেশি স্পিডে পড়বে যাতে কি সয়েলের ভিতর দিয়ে যে পানিটা যায়, এই পানি থেকেও কি সবসময় পানিটা এদিক দিয়ে ওভারফ্লো হয়। ওকে, পানিটা সবসময় কি টাঙ্কি পুরো এদিক দিয়ে পড়তে থাকবে। হ্যাঁ, যেখানে পুরো মাটিতে পড়ুক, যেখানে পুরো এদিক দিয়ে পড়তে থাকবে। অর্থাৎ সয়েলের ভিতর দিয়ে পানি গেল কি এখানে ওয়াটার লেভেলটা কমবে না, ফিক্স পজিশনে থাকবে। বুঝতে পারছো? তারপর পানিটা দেখো আস্তে, এই পানিটা যাইতে হলে, পাস হইতে হলে কি এখানে হচ্ছে একটা ইম্পারমিয়েবল লেয়ার, অর্থাৎ পাথর টাথর দিয়ে একদম বালি টালি দিয়ে করা হয়। অর্থাৎ এখানে যদি দেখো, এখানে দুইটা লেয়ার, দুইটা ভিন্ন কালারের লেয়ার দেখা যাচ্ছে না? আচ্ছা, তো এখানে যদি আমরা একদম পাথর দিতাম, বড় বড় পাথর দিতাম, তাহলে কি সয়েলটা পানি বেশি যেত। তাহলে এখানে কি করা হয়, এখানে হচ্ছে একটু বড় বড় পাথরের সাইজ গুলো একটু করা হয়, যে একদম সয়েলের সাথে যেগুলো হচ্ছে বড় পাথর আস্তে আস্তে ছোট পাথর, সো আলটিমেটলি কি পার্টিকেল গুলা কি সয়েল পার্টিকেল গুলো যাতে না যেতে পারে। সহজ কথা হচ্ছে দুই পাশে দুইটা ইম্পারমিয়েবল লেয়ারের মাঝে আমরা পানিটা দিব। সো পানিটা আসার পরে সয়েল পানি যাওয়ার একটাই রাস্তা আছে, আসার পরে এদিক দিয়ে পানিটা যাবে। এদিক দিয়ে পানি যাবে। এইখানেও করা হয় কি, পানিটা কখন পড়বে, যখন ওভারফ্লো হবে, অর্থাৎ এখানে টাঙ্কিটা পড়বে, টাঙ্কি পুরার পরে যদি পানি আসে তাহলে এখানে আসবে। বুঝতে পারছো?
তাহলে এখানে তো সয়েলের যতই পানি যাক সয়েলের ভিতর দিয়ে এই দুই জায়গায় হেডের কোনো ডিফারেন্স হবে না, তাই না? এখানেও কি হেড থাকবে এখানে, অর্থাৎ ইনলেটও কি পানির হেড থাকবে এই পজিশনে, এবং আউটলেটও থাকবে এই পজিশনে। এই দুটো পজিশন তো বুঝতে পারছো, তাই না? বেশি করে পানি দিব যাতে কি হচ্ছে আমাদের, বেশি করে পানি দিব কি যাতে দুই জায়গায় কি ওভারফ্লো হয়। এইখানে আমরা টেস্টটা কখন শুরু করব? টেস্টটা তখন শুরু করব যখন হচ্ছে আমাদের এই পানি আস্তে 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 এই জায়গাটা পূর্ণ হয়। অর্থাৎ ইনিশিয়ালি পানি আসবে, আমরা টেস্ট কোনো ক্যালকুলেশন করব না, পানি আস্তে আস্তে একটা সময় যখন কি আইসা এই ট্যাঙ্কিটা পূর্ণ হবে তখন হচ্ছে কি আমাদের টেস্ট শুরু হবে। হ্যাঁ, তখন আমরা হিসাব শুরু করব। তখন যে হিসাব শুরু করব, সো এই ক্ষেত্রে আমাদের কনস্ট্যান্ট হেড অর্থাৎ ইনলেট এবং আউটলেটের পানির লেভেলটা সবসময় সমান থাকে। এটা এইভাবে করা যায়, এই দুইটা পজিশনের যে হেড ডিফারেন্স এটার কারণে আলটিমেটলি কি ফ্লো হচ্ছে, এবং এইটা আসলে হেড ডিফারেন্স হচ্ছে এই পজিশনে এবং এই পজিশনে হেড ডিফারেন্স। বা এটাকে আমরা যদি পিজোমিটার দিয়ে নির্ণয় করি, এই জায়গায় একটা পিজোমিটার দিব, মনে করো পানির লেভেল আসলো এই পর্যন্ত, সিমিলারলি এই জায়গায় একটা পিজোমিটার দিব, পানির লেভেল আসলো এই পর্যন্ত। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি পানির সয়েলের শুরু, তাই না? সয়েলের শুরুতে পানির লেভেল এইখানে, এবং সয়েলের শেষ প্রান্তে পানির লেভেল এত। তাহলে এই যে অংশটা অর্থাৎ দুইটা জায়গায় যে হেড ডিফারেন্স সেটা হচ্ছে কি হেড ডিফারেন্স, তাই না? এটাকে ডেল এইচ বাই এইচ দ্বারা প্রকাশ করে, যেহেতু এখানে এইচ দেখা আছে, ডেল এইচ দ্বারা প্রকাশ করে, অর্থাৎ হেড ডিফারেন্স, সয়েলের দুই মাথায় হেড ডিফারেন্স। এবং এই সয়েলের লেন্থটা যদি এল হয়ে থাকে তাহলে এল লেন্থ হেড ডিফারেন্স কত? ডেল এইচ। অর্থাৎ সয়েল পার্টিকেলের মাঝে পানিটা আমার এই পজিশন থেকে এই পজিশনে আসছে, তাই না? আর বাকি অংশে এই পাইপের ভিতর দিয়ে তো পানি পাস করা সহজ, এখানে কোনো হেড লস নাই। যাই হেড লসের কারণ হচ্ছে কি পুরোটা হচ্ছে সয়েলের কারণে, তো সয়েলের ভিতর পানি পাস হওয়ার কারণে কি হেড লস হয়েছে। এই লসটা হচ্ছে আর কতটুকু লস হয়েছে, দুই জায়গায় পিজোমিটার হেড বসাইলে কি এই যে ডিফারেন্সটা এটা হচ্ছে আমাদের হেড লস। এবং আমরা যদি একটু দেখি যে আমাদের সাজেট আমাদের কিউ সমান আমরা কি জানি, কিউ সমান কি বলতো? এ বি জানি না আমরা? জি স্যার। কিউ সমান এ ভি। আর কিউ সমান এ ভি টি কখন লেখা যায় বলো? কিউ একক কি বলতো? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড, মিটার কিউব পার মিটার কিউব পার সেকেন্ড। মিটার কিউব পার সেকেন্ড। ওকে, মিটার কিউব পার সেকেন্ড। এটাকে যদি টি দিয়ে গুণ দিই তাহলে কি ভলিউম চলে আসবে না? ভি সমান কি ভলিউম সমান কি কিউ ইনটু টি। অর্থাৎ এখানে আমাদের এই টেস্টে হচ্ছে ভলিউম ক্যালকুলেট করা হয়, কতটুকু পানি বের হয়েছে এটা ক্যালকুলেট করা হয় এই জারে। হ্যাঁ, যে আমরা স্টেবল কন্ডিশন আসার পরে অর্থাৎ এই জায়গায় এবং এই জায়গায় পানি আসার পরে তারপরে দেখা যায় আমরা যে 5 মিনিট সময় নিই, আমরা 5-10 মিনিট সময় নিই, 10 মিনিটে এখানে কতটুকু পানি জমা হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা কি এই ভলিউম থেকে আমরা কি পাবো? ভি পাবো না, পানির ভলিউম। তো আমরা যদি ইনডাইরেক্টলি দেখি, আমরা এই যে না খেয়াল করি, আমরা শুরুতে এক্সপ্লেন করার সময় কি পানির ভলিউম পাবো। ভলিউম পাবো কি, এটা দেখুন একটা মেজারিং জার, এই জার থেকে আমরা ভলিউম পাবো ভি। মনে করো টি সময়ে ভলিউম পাইছি ভি, 5 মিনিট চালাইছি, 5 মিনিটে তো একক তাহলে কিউ সমান ভি, তাহলে কিউ সমান কি 5 মিনিটে পাইছি ভি লিটার, তাহলে একক সময় 1 সেকেন্ডে যা পাইছি তাই তো আসলে কি, তাহলে ভি সমান কি কিউ বাই টি না? আচ্ছা, ভলিউমকে যদি আমরা সময় দিয়ে ভাগ দিই তাহলে তো আমরা পাচ্ছি, ডিসচার্জ ভেলোসিটি পাচ্ছি, অর্থাৎ কিউ পাচ্ছি। তো কিউ সমান এ ভি টি। ওকে, ভলিউম ইনটু টি। আরে এখানে তো আচ্ছা, এইটা এখানে কঠিন ভাবে লেখা, আমি কিন্তু বইটা দেখি, এখানে বোঝাটা কঠিন হয়ে যাবে না, বইতে পড়বা। স্যার আর কতক্ষণ পড়াবেন স্যার? 5 মিনিট। দেখো কিউ সমান কে আই এ, হ্যাঁ এটা আমরা জানি না। কিউ সমান আমরা কি জানি? ভি এ। ভি সমান কি কে আই না? কিউ সমান ভি এ, এটা তো আমরা জানি না, ভেলোসিটি ইনটু এরিয়া। কিউ সমান হচ্ছে কি ভেলোসিটি ইনটু এরিয়া, এটা আমরা জানি। তো ভেলোসিটি একক হচ্ছে কি
মিটার স্কয়ার পার সেকেন্ড, সরি মিটার পার সেকেন্ড ইনটু এরিয়া হচ্ছে মিটার স্কয়ার। সো আলটিমেটলি কি সমান কি VA, অর্থাৎ মিটার কিউব পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড ইনটু মিটার স্কয়ার, দ্যাট ইজ মিটার কিউব পার সেকেন্ড। কিউ সমান হচ্ছে VA। আবার V সমান আমরা দেখছি কি ডার্সিস ল থেকে AI। সো আলটিমেটলি কিউ সমান কি KIA। এখন আবার কে আই কে লেখা যায় কি ডেল এইচ বাই এল, বা অনেক ক্ষেত্রে এটাকে এল দ্বারা এইচ দ্বারা প্রকাশ করা হয়, যেই হেডের কারণে এটা হেড ডিফারেন্সটা, হেড ক্লোজিং ফ্লো বা হেড ডিফারেন্স ডেল এইচ দ্বারা প্রকাশ করা, এখানে এল এইচ দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে আই কে লেখা যায় ডেল এইচ বাই এল বা এইচ বাই এল। এই জায়গা থেকে কে কে ইকুয়াল টু কি আসে দেখো, কিউ এল বাই এ এইচ, তাই না? কিউ ইনটু এল বাই এ এইচ। এইখানে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন থেকে আমরা বাকি মানগুলো যদি জানি, কিউ এল এ এইচ এর যদি মান জানি, তাহলে আমরা কি কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি কে এর মান পাবো, তাই তো? এই আবার একটু বলি, এই অংশটা বোঝা গেছে? কিউ সমান কে আই এ। আমরা আগে জানি কি, বা ফ্লুইড মেকানিক্স থেকেও জানি কিউ সমান কি ভি এ। ভি সমান আবার আমরা জানি কি কে আই। তো KI কিউ সমান কি কে আই এ। আবার আই I কে আবার সমান স্যার হচ্ছে, H by L লিখছেন। এসে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট হিসেবে লিখছি এইচ বাই এল বা ডেল এইচ বাই এল, তোমরা যেটা ইচ্ছে এটা লিখতে পারো। এটা হচ্ছে হেড ক্লোজিং ফ্লো বা হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, তো এইচ বাই এল। সো আর রিঅ্যারেঞ্জ করে কি কে সমান পেলাম কিউ এল বাই এ এইচ। H এই দেখো এই সেটআপটা যদি দেখি, এখানে কিউ কিউ কিভাবে পাবো বলো তো? এই সেটআপে দেখো একটু একই সেটআপ, ওই ওই চিত্রে আমাদের পাওয়ার পয়েন্টে কি এই চারটা একটু উপরে ছিল, এখানে কি নিচে, এটা কোনো ফ্যাক্ট না। তো দেখো এখানে হচ্ছে কিউ পাবো হচ্ছে আসলে ভেলোসিটি, অর্থাৎ কিউ হচ্ছে একক সময়ে কতটুকু পানি যায়। এখানে মনে করো যদি আমরা 10 মিনিট এক্সপেরিয়েন্স চালাই আর যদি আমরা 10 মিটার কিউব পানি পাই, হ্যাঁ জারে, তাহলে 10 মিটার 10 মিনিট আমরা এক্সপেরিয়েন্স চালালাম, এখন 10 মিটার কিউব পানি পেলাম। তাহলে আসলে ভেলোসিটি কিউ সমান কি 10 মিটার কিউব পার সেকেন্ড না? Yes, sir. 10 সেকেন্ডে পেলাম 10 মিটার কিউব। একক সময়ে যে ডিসটেন্স হবে সেটা হচ্ছে কি আসলে কিউ। Velocity. সো এখানে কিউ এর মান পেয়ে যাবো। সো ইকুয়েশনে আমাদের পরের পেজ, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা আমাদের একটা মান পাওয়া গেলাম কি কিউ। আর লেন্থ হচ্ছে এল। এল হচ্ছে আসলে যে লেন্থের মাঝে, যে দুইটা লেন্থের মাঝে আমি এজ কনসিডার করছি, এই ক্ষেত্রে আমরা এজ কনসিডার করছি হচ্ছে কি টপ পয়েন্ট এবং বটম পয়েন্টের মধ্যে না? টপ পয়েন্টে এজ কত, এই জায়গায়, তাই না? এখানে মানে সয়েলের এই যে টপ পয়েন্ট, এখানে যদি একটা পিজোমিটার দেই বসাই, তাহলে কতটুকু পানি আসবে বলো তো? যে কোনো ডিসচার্জ হবে না, সয়েলের যদি আমি এখানে ইয়ে বসাই, এখানে একটা পিজোমিটার বসাই, তাহলে কতটুকু পানি উঠবে? আমাকে একটা সেকেন্ড সময় দাও, আমি একটা ইসলামিক টুল দিয়ে এটা কাটি নি। ওয়ান মিনিট লাগবে না, দাও। এই স্ক্রিন শেয়ার অন থাকলে কি ইসলামিক টুল কাজ করে না? তাই মনে হচ্ছে। তাড়াতাড়ি কাজ করতে গেলে লেট হয়ে যায়।
আচ্ছা দেখো, এই চিত্রটা আমি এখন পেইন্টে নিয়ে আসি। এটা তোমাদের জানো, তোমরা খেয়াল করতে পারতেছো না যে এই জায়গায় যেহেতু এখানে পানি যদি দেয়, এখানে যদি পানি দেয় তাহলে পানিটা কতটুকু উঠবে এটা তোমরা ভালো করেই জানো। সেটা হচ্ছে কি এই লেভেল পর্যন্ত উঠবে, তাই না? কারণ আলটিমেটলি কি এই পাইপ এই পানিটা এই জায়গায় যে সয়েলটা, এই জায়গার সয়েলটাতে আসলে কি এই জায়গায় যে সয়েল, এখানে সয়েলে যদি পানি দেই তাহলে কতটুকু উঠবে? যেহেতু এই পানিটা এই লেভেলে আছে, এখানে যেহেতু পিছু মিটার দিয়ে পানির লেভেল হবে কি এই পর্যন্ত, তাই না? তোমরা জানো যে ফ্রি সারফেসের পানিটা এখানে সয়েলটা কি একটা কি বন্ধ অবস্থায় আছে না? স্বাভাবিক এখানে একটা পিছু মিটার দিলে পিছু মিটার এখানে এই পিছু মিটারের মধ্যে কোন পানিটা যাবে? এই পিছু মিটারে যাবে কি এই 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 পানিটা যে প্রেসার দিচ্ছে সেই প্রেসার আসলে কতটুকু উঠবে? এই পানির সমানে উঠবে। হ্যাঁ, তোমরা এটা ভালো জানো যে জানার কথা। বা এই পিজোমিটারটা যদি বাঁকা হয় তাও কি তোমরা আগে আতেক স্যার পড়াইছে তো তোমাদের, যে পিজোমিটার যদি বাঁকা হয়, মনে করো এই যে পানির সেটিংসটা, এই টাঙ্কি সহ যে পানির লাইনটা, এটাও কি একটা পিজোমিটার না? তোমরা আগে পড়ছো না? পিজোমিটার যদি এমনি বাঁকা টাকা হয়ে থাকে, অর্থাৎ এমনি টিয়া থাকে, এরকম বাঁকা টাকা হয়ে থাকে, আলটিমেটলি কি পানির লেভেল সেম হয় না? এটা পড়ছো? জি স্যার। এটা তো এরকম, এটা তো আসলে একটা বাঁকা পিজোমিটার। এই যে পানির সেটিংসটা, এটা কি একটা বাঁকা পিজোমিটার না? এটাই কি একটা পিজোমিটার, তাই না? তো এখানে তো কোনো কম বদ্ধ অবস্থা নেই, এখানে তো সব কি ফ্রি সারফেস না? তো এটা আলটিমেটলি একটা পিজোমিটারের কাজ করতেছে। তো এখানে যদি আমরা একটা যে কোনো পিজোমিটার দিয়ে পানির লেভেলটা কোথায় এই পানির ট্যাঙ্কির লেভেলের সমান আসবে। তো এই সেটিংস এ দেখা যাচ্ছে এই দিক দিয়ে আসলো, পানিটা আসলো, এখানে হেড হচ্ছে এই জায়গায়, অর্থাৎ এই জায়গায় হচ্ছে হেড। তারপর পানিটা সয়েল স্যাম্পল দিয়ে পাস করলো, আস্তে আস্তে গিয়ে শেষ পর্যন্ত পানিটা এখানে আসলো। এখান থেকে আসার পরে তো এখানে মনে করো এখানে একটা পিজোমিটার দিলে পানি কতটুকু উঠবে বলো তো? দেখি তোমাদের পারফরমেন্স। সেটার হাইট পর্যন্ত। পুকুরে যদি একটা পিজোমিটার দাও পানি কতটুকু উঠবে? স্যার পুকুরের হাইট পর্যন্ত। পুকুরে হেড করতেছে, গুড। তো এটারও পানি উঠবে কি এতটুকু? তাহলে এখানে হেড হচ্ছে কি এই পর্যন্ত, তাই না? তাহলে সয়েলের একদম শুরুতে এই প্রান্তে হেড হচ্ছে কি এই জায়গায়, আরে সব শেষ করে দিই। একদম শুরুতে হেড হচ্ছে এই জায়গায়, তাই না? শুরুতে হেড আছে এই জায়গায় এবং শেষে হেড আছে এই জায়গায়। এই যে দুইটা পয়েন্ট, এটা হচ্ছে সয়েলের এন্ট্রি পয়েন্ট। এন্ট্রি পয়েন্টে হেড হচ্ছে কি এন্ট্রি পয়েন্টে হেড হচ্ছে এটা, আর এক্সিট পয়েন্টে হেড হচ্ছে এটা। সয়েলের এই দুই প্রান্তের হেডের পার্থক্য হচ্ছে কত? এই এইচ, তাই না? জি স্যার। এই এইচটা হচ্ছে সয়েলের দুই প্রান্তে হেডের পার্থক্য। সো আমাদের সূত্র যেটা ছিল হচ্ছে কি কে সমান সমান কিউএল বাই এএস। তো আমরা কিউর ভ্যালু পেয়ে গেলাম যে আমাদের এখানে যত সময় ধরে পানিটা কালেক্ট করবো ওই সময় ভলিউম বাই এরিয়া, তাই না? টাইম। অর্থাৎ এখানে আমরা এখানে কতটুকু পানি এই আমরা সেভ করতে মানে আসবে আমাদের 10 মিনিট বা 20 মিনিট ধরে, ওই পানিটাকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে কি কিউর ভ্যালু পেয়ে গেলাম। এবং এল পাবো কি এই দুইটা পয়েন্টের মাঝে, অর্থাৎ এল এর ভ্যালু হচ্ছে কি আমরা যে দুইটা পয়েন্ট কনসিডার করতেছি এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব কিউএল। এ হচ্ছে এই যে সয়েল স্যাম্পলটা আছে, এই সয়েল স্যাম্পলের ক্রস সেকশনাল এরিয়া। এটা যদি একটা সার্কুলার পাইপ হয়ে থাকে, এবারও একটা সার্কেল আছে না, এই যে সার্কুলার অংশ, এই সার্কুলার অংশের এরিয়া হচ্ছে কি এ, ঠিক আছে? এই যে অংশটা, এই যে ক্রস সেকশনাল এরিয়াটা, সেটা হচ্ছে এ। তাহলে এই আমাদের ইকুয়েশন আমরা সবগুলো ভ্যালুর মানে কি জানি। তো এই ইকুয়েশনে দেখো কিউএল বাই এএস, কিউ এর মান আমরা পাবো এল এএস, সবগুলো মান যদি পাই সো আমরা আলটিমেটলি কে এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবো। এখন আমাদের যে একটা মেইন প্রবলেম হচ্ছে প্র্যাকটিক্যালি হচ্ছে আসলে এইভাবে করা হয় না। প্র্যাকটিক্যালি এইভাবে করা হয় না কারণ হচ্ছে একদম সয়েলের এন্ট্রি পয়েন্টে আমরা এখানে হেড প্রথম রিডিংটা নিছি কি একদম সয়েলের এন্ট্রি পয়েন্টে, তাই না? এই পয়েন্টে হেড নিছি। তো এই জায়গায় আসলে ডিস্টারবেন্স আছে কারণ এখানে একটা পোরাস ডিস্ক আছে, তারপর একটা ইম্পারমিয়েবল ডিস্ক আছে।
তো এখানে আসলে একদম সয়েলের এবং পানিটা যখন একদম এদিক দিয়ে আসে, পানিটা আসবে কোথায়, একটা পাইপ দিয়ে আসলো না, আইসা এখানে আসলে কি সকল জায়গায় ইউনিফর্মলি কি পানিটা ছড়ায় না, বুঝে গেছে? পানিটা এরকম সকল জায়গায় ছড়াইতে পারে না। যে কোনো পাইপ দিয়ে যদি একটা বড় এরিয়াতে পানি আসে, তাহলে পুরো এরিয়াতে ছড়াই দেওয়া, পুরো ক্রস সেকশনে ছড়াইতে একটু জায়গা লাগে। সো নরমালি করা হয় কি, হেড ডিফারেন্স দেখা হয় ইন্টারমিডিয়েট দুইটা পয়েন্টে, অর্থাৎ মাঝে দুইটা পয়েন্ট। এখানে দেখো না, আমাদের এই দুইটা পয়েন্টে পিজিমিটার বসানো হয়েছে, যে এখানে একটা পয়েন্টে পিজিমিটার বসানো হয়েছে, এই হেড পাইছে, এবং এই পয়েন্টে এখানে একটা পয়েন্টে পিজিমিটার বসে এই জায়গায় হেড পাইছে। এই যে দুইটা হেড ডিফারেন্স নরমালি করা হয় এইচ না বসায় কি বসানো হয়, এইচ প্রাইম। যদি আমরা এইচ প্রাইম বসাই তাহলে লেন্থ, এই যে এইচ প্রাইম হেড ডিফারেন্স পাইছে কোন লেন্থে, এই লেন্থের মধ্যে না, আলটিমেটলি আমরা আই এর ভ্যালু বসাচ্ছি, আই হচ্ছে হেড ডিফারেন্স বাই লেন্থ। তো এই দুইটা পয়েন্টের মধ্যে হেড ডিফারেন্স হচ্ছে এইচ প্রাইম আর লেন্থ হচ্ছে কি এল প্রাইম। তো অনেক সময় একুরেসি বাড়ানোর জন্য হচ্ছে আমাদের ইয়ে করা হয়, মানে একদম মাথা এবং দুই মাথায় না করে মাঝের একটা পয়েন্টে করা হয়, টেস্ট করা হয়। আচ্ছা, নেক্সট উইকে আমরা দুইটা ক্লাস নেব, তোমাদের বিরক্ত করে ক্লাস আর নেই না। নেক্সট জি উইকে স্যার, অনেক টাইম হয়ে গেছে স্যার। আচ্ছা, নেক্সট ওকে, ভালো থাকো। তোমরা শোনো, একটু ইয়ে করে নিয়ে এসো, আজকে যে পর্যন্ত পড়াইছি এই পর্যন্ত পুরোপুরি পড়াইছি, তোমরা ভিডিওটা দিয়ে দিব, তো একটু পড়ে নিও। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা ভেরিয়েবল হেড পারমিয়াবিলিটি টেস্ট তারপরে পড়বো, তারপরে আর দুইটা জিনিস পড়বো, ভেরিয়েবল হেড পারমিয়াবিলিটি টেস্ট এবং হচ্ছে কে এর ভ্যালু, ফ্লো প্যারালাল টু দ্য প্লেন এবং ফ্লো ভার্টিক্যাল টু দ্য প্লেন, এই দুইটা কারণে কে এর ভ্যালু যে চেঞ্জ, এই দুইটা চেঞ্জ আমরা নেক্সট ক্লাসে দেখবো। হ্যাঁ, তারপরে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করবো, সিপেজ অ্যানালাইসিস। ইয়েস স্যার। ওকে, ভালো থাকবেন। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।